হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের সাথে এই নতুন একটি অধ্যায়, আমাদের কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন অধ্যায়টির মধ্যে তোমাদের অল্প কিছু টপিক, যেমন মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, তাই না? আচ্ছা, এই যে অল্প কিছু টপিক, কিন্তু এর মধ্যেই কিন্তু অসংখ্য তথ্য এবং অসংখ্য কনফিউজিং ব্যাপারগুলো তোমাদের এখানে লুকায়িত আছে। তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসে আমরা ডিটেলসে জানবো। তাহলে চলো আগে জেনে নিই, কোষ বিভাজন বলতে তুমি কি বুঝো। কোষ বিভাজন হচ্ছে আমাদের দৈহিক যে কোষগুলো থাকে, দৈহিক বলতে পারো বা জনন কোষ বলতে পারো, এই কোষগুলো যে বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি হচ্ছে, এবং এই সংখ্যা বৃদ্ধির জন্য আমরা যে ছোটোবেলা ছিলাম, ছোটোবেলা থেকে আমরা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গিয়েছে। সো এই কোষ বিভাজন না হলে কিন্তু আমরা সেই ছোটোই থাকতাম, 5 বছরে সেই বাচ্চা থাকতাম। এখন আমরা 20 বছর, 18 বছর এটা হতাম না। আচ্ছা, তো এই কোষ বিভাজন সর্বপ্রথম কে লক্ষ্য করেছে? সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। দেখো, এই ওয়াল্টার ফ্লেমিং বিজ্ঞানী, এটা কিন্তু মেডিকেলের জন্য অনেক আসে, এই বিজ্ঞানীর নাম, কোন বিজ্ঞানী কি করেছে। আচ্ছা, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার, ওকে, এই সামুদ্রিক স্যালামান্ডারে এই কোষ বিভাজনটি পর্যবেক্ষণ করেন। এখন তোমাদেরকে কিভাবে প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে বলে দিতে পারে যে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোথায় কোষ বিভাজন লক্ষ্য করে। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো, কোষ বিভাজন কয় রকমের? প্রথমত অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস, তারপরে হচ্ছে মায়োসিস। তাহলে 3টা রকমের। এখন ভাইয়া, অ্যামাইটোসিস বলতে আমরা কি বুঝি? অ্যামাইটোসিস হচ্ছে যে একটা কোষ দুইটা ভাগ হয়ে যাওয়া, ঠিক আছে, মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যামাইটোসিস। মানে তুমি হচ্ছে যে মনে করো একটা মাছকে তুমি মাছ বরাবর ভেঙে ওকে আলাদা দুইটা পিস করে ফেললা, এটা হচ্ছে এক ধরনের অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিস কোষটা কীরকম হয়? যে কোষটা দুইটা ভাগ হয়ে যায়। এখন তোমাদের যেটা প্রশ্নে আসে, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সেখানে এটা আসে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটি কোথায় সংঘটিত হয়? সেটা হচ্ছে ইস্ট, অ্যামিবা ও এই ব্যাকটেরিয়াতে সংঘটিত হয়। তোমাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা মনে রাখতে হবে যে ইস্ট, অ্যামিবা ও ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস সংঘটিত হয়। আচ্ছা ভাইয়া, অ্যামাইটোসিস কোথায় হয় জানলাম, এখন অ্যামাইটোসিস কিভাবে হয়, কি হয় আসলে অ্যামাইটোসিসে? তাহলে চলো একটু দেখে নেই আমরা। হ্যাঁ, অ্যামাইটোসিসে সাপোজ এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস আছে। এই কোষটি কি হবে জানো? এই কোষটি মাঝখানে একটু চেপে যাবে, ওর কোষ ঝিল্লিটা এরকম হয়ে যাবে। দেখো, এই যে এরকম হয়ে যাচ্ছে, দেখছো? ওর কোষ ঝিল্লিটা ভেতরের দিকে চেপে গেছে। এখন ভেতরের দিকে যখন চেপে গেছে, একটু পরে কি হবে? এই যে ভেতরের দিকে চাপতে 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 একটা টাইমে এই যে এরকম আলাদা হয়ে যাবে। দেখো, এখন এই কোষটা থেকে একটা দুইটা কোষ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসের উদাহরণ পড়বা এবং অ্যামাইটোসিসের সম্পর্কে কিভাবে হয় এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা ভাইয়া, অ্যামাইটোসিস তো অনেক সোজা ব্যাপার, বুঝে ফেললাম। এখন আসো আমরা জানবো হচ্ছে মাইটোসিস নিয়ে। আচ্ছা, মাইটোসিস কিন্তু অনেক বড়, আমরা অনেক কিছু এটা থেকে শিখবো। মাইটোসিসের প্রথম নামটা কে দেয়? মাইটোসিস নামকরণ করে হচ্ছে এই ওয়াল্টার ফ্লেমিং বিজ্ঞানী। তো তোমাদেরকে এটাও প্রশ্ন আসতে পারে যে মাইটোসিসকে কে নামকরণ করেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, মাইটোসিসকে কে নাম দেয়? ওয়াল্টার ফ্লেমিং। এবার আসো ভাইয়া, এই মাইটোসিসে কিন্তু 2টা পার্ট আছে, তাই না? এই মাইটোসিসের 2টা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোকাইনেসিস, আরেকটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। এখন ভাইয়া, এই সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টাইমে, মনে করো এটা হচ্ছে তোমার একটা কোষ, দেখো এটা হচ্ছে একটা কোষ ছিল এরকম। সো এই কোষটা বিভাজিত হয়ে ওর সাইটোপ্লাজম, এই যে ভিতরে যে সাইটোপ্লাজমগুলো আছে, কোষের ভিতরে সাইটোপ্লাজম থাকছে, এই সাইটোপ্লাজমগুলো যখন ভাগ হয়ে যাবে, এই যে এরকম 2টা ভাগ হয়ে যাবে, মানে সাইটোপ্লাজমগুলো যখন ভাগ হয়ে যায়, এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস বিভাজনের টাইমে এই সাইটোপ্লাজমেরও কিন্তু বিভাজন হয়। এবং আরেকটা জিনিস হয়, সেটা কি? ক্যারিওকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস কি ভাইয়া? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। যেমন সাইটোকাইনেসিস ছিল সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এখন এই নিউক্লিয়াসের বিভাজন, এই ক্যারিওকাইনেসিসটা প্রথম কে লক্ষ্য করে? এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে, মেডিকেলের প্রশ্নে এই বিজ্ঞানীর নামও অনেক গুরুত্বপূর্ণ, সে হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। ওকে, আমাদেরকে এটা মনে রাখতে হবে, বিজ্ঞানী এই স্লাইখার হচ্ছে সর্বপ্রথম এই ক্যারিওকাইনেসিসকে পর্যবেক্ষণ করে।
আচ্ছা, এখন ক্যারিওকাইনেসিস তো কি? এই যে একটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা নিউক্লিয়াস আছে একটা কোষের মধ্যে, তাহলে এটা থেকে কি হবে, এই নিউক্লিয়াসটা দুইটা ভাগ হয়ে দুইটা পোর্শনে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তার ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে এই দুইটা জিনিসই কিন্তু ঘটবে। এবার আসো ভাইয়া, মাইটোসিসটা কোথায় হয়? কোথায় হয় এটা তো তোমাকে জানতে হবে। তাহলে মাইটোসিস হয় হচ্ছে উদ্ভিদের কাণ্ড, শাখা, মূল সবগুলোতেই এটা হয়ে থাকে। কারণ কি? কারণ এইসব যেসব জায়গায় বর্ধনশীল মানে বৃদ্ধি হবে এই জায়গাগুলোতে মূলত এই মাইটোসিসটি হয়ে থাকে। তাহলে তোমাদের এটাও প্রশ্নে আসতে পারে যে উদ্ভিদের কাণ্ড বা বর্ধনশীল অংশে কোন ধরনের বিভাজন হয়, তাহলে মনে রাখতে হবে সেখানে কিন্তু সবসময় কি হবে, মাইটোসিস হবে। আচ্ছা, তাহলে এই এমসিকিউটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট মেডিকেলে, এবং এটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে একবার কোশ্চেনও এসেছিল যে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধির জন্য কোন কোষ বিভাজনটি দায়ী। আচ্ছা, এবার আসো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নিয়ে যখন বলি তখন আমাদের অনেকগুলো কথা চলে আসে। সর্বপ্রথম, মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেখানে একটা কোষ থেকে দুইটা হচ্ছে এবং দুইটা কোষই একই রকম হবে, মানে মায়ের সমতুল্য, মাতৃগুণ সম্পন্ন। ওকে, এখানে আমি একটা কথা লিখে রেখেছি, দেখো এই যে মাতৃগুণ সম্পন্ন মানে কি, যেই কোষটা থেকে হচ্ছে, মনে করো এটা হচ্ছে, এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল করো এই জায়গাটির মধ্যে, এখানে একটা কোষ, এই কোষটা যেরকম এটা থেকে যে কোষগুলো হবে এরাও ঠিক ওর মতো একই বৈশিষ্ট্য সম্পন্ন হবে, সেটাই হচ্ছে মাইটোসিসের মেইন বৈশিষ্ট্য। এরপরে যেটা বলছিলাম, দেখো ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, মানে কি, মনে করো এই কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, তাহলে ওর থেকে যে কোষগুলো তৈরি হবে ওদেরও কি হবে, 2n সংখ্যক ক্রোমোজোম হবে। তাহলে তোমাদের কিন্তু এটাও মনে রাখা লাগবে যে মাইটোসিস ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকে। এরপরে যেটা তোমার মনে রাখতে হবে যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। তার মানে মনে করো এখানে হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস আর এখানে কি আছে, ওর ক্রোমোজোম আছে, তাহলে এই ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে এবং ওর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটাও কিন্তু মাত্র একবার বিভাজিত হবে। তাহলে অনেক সময় মেডিকেলে এরকম প্রশ্নে কিন্তু চলে আসে যে মাইটোসিসে নিউক্লিয়াসটি কয়বার বিভাজিত হয়, তো অনেকে তো কনফিউজড হয়ে যায়, একটা দিব না, দুইটা দিব না, তিনটা দিব। সো তোমাকে খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু সবসময় যে একবার বিভাজন হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, এবং সেখানে কি থাকে, ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকবে এবং তাদের একজন মায়ের সাথে এই অপত্য কোষ মানে যারা তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলি অপত্য কোষ, এই অপত্য কোষগুলো তার মায়ের মতো বৈশিষ্ট্য ধারণ করবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই মাইটোসিসের এই বৈশিষ্ট্যটা তো বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা যাব, এই মাইটোসিস কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা তো মাইটোসিসের বৈশিষ্ট্যটা জানলা, এখন তোমাদেরকে কি জানতে হবে যে এই মাইটোসিস হওয়ার আগে কিছু প্রস্তুতির সময় নেয় সে। যেমন তোমরা খেয়াল করো, অলিম্পিকে যখন একটা অ্যাথলেট বা দৌড়বিদ সে যখন অলিম্পিকে অংশগ্রহণ করতে যায় তখন কি হয়, প্রথমে তাকে কিন্তু দেশ থেকে সিলেকশন হতে হয়। আচ্ছা, তাহলে দেশ থেকে সে প্রস্তুতি নিয়ে যায়। তো খেয়াল করো, একটা কোষ সে যখন মাইটোসিসে অংশগ্রহণ করতে যাবে, এই মাইটোসিসে অংশগ্রহণ করতে যাবে তখন কিন্তু তার কি দরকার, প্রস্তুতি দরকার। এখন এই প্রস্তুতি দশাটাকে আমরা বলি ইন্টারফেজ। দেখেছো, এটাকে আমরা কি বলছি, ইন্টারফেজ, মানে হচ্ছে তার প্রস্তুতি দশা, তখন সে প্রস্তুতি নেয়। কেন, ওই প্রস্তুতি নিয়ে সে মাইটোসিসে অংশগ্রহণ করবে। আচ্ছা, এখন খেয়াল করো, বাংলাদেশ থেকে মনে করো একজন দৌড়বিদ সে অলিম্পিকে যাবে, এখন বাংলাদেশ কি করবে, তাকে আগে সিলেক্ট করতে হবে না? আচ্ছা, যদি সিলেক্ট করতে যায় তাহলে দেখো কয়েকটি ধাপে তাকে সিলেক্ট করতে হবে। প্রথমে চিন্তা করো যে তাকে কি করবে, একটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করলো, মনে করো ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সবগুলো থেকে একজন একজন করে নিবে, তাই না? আগে কিন্তু প্রিলিমিনারি সিলেকশন আমরা যেটাকে বলি, যে পুরো ডিস্ট্রিক্ট থেকে একজন একজন করে সবগুলো 64টা জেলা থেকে 64 জনকে নিল। আচ্ছা, তাহলে সেমভাবে এই যে দেখো কোষের যে প্রস্তুতি দশা, সেখানে যে প্রথম দশাটা সেটাকে আমরা বলছি গ্যাপ 1 দশা, G1। আচ্ছা, এখানে কি হয়, এখানেও প্রাইমারি সিলেকশন হয় যে কোন কোন কোষগুলো
অংশগ্রহণ করতে পারবে আর কারা পারবে না। তাহলে এই G1 দশায় হচ্ছে তার প্রিলিমিনারি প্রস্তুতি। সেখানে কি হয় দেখো, কোষের প্রোটিন তৈরি হচ্ছে, তার ভিতরে প্রোটিন তৈরি হচ্ছে এবং ডিএনএ রেপ্লিকেশন বলতে ভাইয়া কি বোঝাচ্ছে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া। এই ডিএনএ রেপ্লিকেশনটা, যে রেপ্লিকেশনের জন্য যে উপাদানগুলো দরকার সেটা কি হবে, এই গ্যাপ 1 দশাতে তৈরি হবে। তাহলে দেখো গ্যাপ 1 দশাতে কি হচ্ছে, সব জিনিসগুলোকে আহরণ করতেছে, মানে সে প্রাইমারি প্রস্তুতিটা নিচ্ছে। এখন এরপরে কি করবে তুমি চিন্তা করো, ওই যে দৌড়বিদের কথাটা বললাম, দৌড়বিদে যখন কি করলো, তাকে পুরো 64 জেলা থেকে আমি 64 জনকে আনলাম। এরপরে কি করতে হবে, আমার তাদেরকে প্র্যাকটিস করাতে হবে, তাই না? কারণ আমি কিন্তু ফাইনালি এই 64 জনের মধ্য থেকে একজনকে ওই অলিম্পিকে পাঠাবো। আচ্ছা, তাহলে আমাকে এরপরে কি করতে হবে, 64 জনকে প্রস্তুতি করাতে হবে, প্রিপেয়ার করতে হবে, ওদেরকে ট্রেনিং দেওয়াবো, দৌড় করাবো, অনেক কিছু করাবো। আচ্ছা, সো এখানেও দেখো যখন G1 দশা, এখান থেকে যখন পর্যাপ্ত জিনিসপত্র নিয়ে একটা কোষ যখন সিলেক্ট হলো যে তারপরে তুমি যেতে পারো, তখন S দশাতে আসার পরে সে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলে কিন্তু এই জিনিসটা আসে যে ডিএনএ রেপ্লিকেশন কোন দশাতে হয়, সেটা হচ্ছে এস দশা। এস দশা দিয়ে কি বোঝানো হচ্ছে, সিনথেসিস, এটাকে আমরা বলি সিনথেসিস। ওকে, সিনথেসিস দশাতে এই ডিএনএ রেপ্লিকেশন হবে, একটা থেকে আরেকটা ডিএনএ হবে। আচ্ছা, এখন দেখো এস দশা তো হলো, প্রস্তুতি সে নিল, তারপরে কোথায় আসবে, গ্যাপ 2 দশাতে। এখন তুমি চিন্তা করো, ওই যে 64 জনের মধ্যে তুমি কিন্তু ওদেরকে অনেক প্রস্তুতি করালা, প্রস্তুতি করায় টরে তাদেরকে ফাইনাল সিলেকশন রাউন্ডে নিয়ে আসলা। এখন ফাইনাল সিলেকশন রাউন্ডে তুমি কি করবা, এদের মধ্যে একটা কম্পিটিশন করাই দিবা, যে এদের মধ্যে যে কোনো একজনকে তুমি অলিম্পিকে পাঠাবা। ওদের মধ্যে একটা কম্পিটিশন লাগাই দিলা, ওদের মধ্যে দৌড়ায় দৌড়ায় যে ফার্স্ট হলো তাকে পাঠাচ্ছ। সো এই যে দেখো প্রস্তুতি দশার শেষ ধাপে গ্যাপ 2 দশা, যেটা একটা কোষের জন্য এই গ্যাপ 2 দশায় কি লাগবে, তার এমপিএফ। এই এমপিএফ এর ফুল ফর্মটা কি ভাইয়া, এমপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, সো এমপিএফ মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই উপাদানটা, এই প্রোটিনটা তোমার কিন্তু দরকার, মানে এই কোষটা যদি G2 থেকে মাইটোসিসে যেতে চায়, এই যে দেখো G2 থেকে ও যদি মাইটোসিসে যেতে চায়, ওর কিন্তু এই উপাদানটা দরকার। এটা কিন্তু এমসিকিউ তো আসতে পারে, তোমাকে প্রশ্ন দিতে পারে যে G2 থেকে মাইটোসিসে যেতে তোমার কাকে প্রয়োজন, সেটা হচ্ছে এমপিএফ কে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এমপিএফ যার থাকবে সে G2 দশা থেকে মেইন দশা মাইটোসিসে যাবে। ওই যে অলিম্পিকের জন্য কে যাবে, ওই যে যাদের ফাইনাল সিলেকশনের মধ্যে, ওই 64 জনের মধ্যে যে ফাইনালি সিলেক্টেড হবে, যে সবার আগে দৌড়ায় ফার্স্ট হবে, তাকেই তো অলিম্পিকে পাঠাবে। তাহলে এই যে দেখো সেম ভাবে ওই যে G2 দশা থেকে যার এই এমপিএফটা তৈরি হবে, পর্যাপ্ত পরিমাণে তৈরি হইতে হবে, নর্মাল হলে হবে না, পর্যাপ্ত পরিমাণে যার তৈরি হবে সে মাইটোসিসে যেতে পারবে। এখন ভাইয়া মাইটোসিসে গেল, ওর থেকে মাইটোসিসে গেল, এখন আমরা এখান থেকে কি পড়বো, তোমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে সময়গুলো দেখো, গ্যাপ 1 দশাতে একটা কোষ কতটুকু সময় নেয়, তার টোটাল কোষ বিভাজনের 30 থেকে 40% সময় সে G1 দশায় নেয়। এস দশাতে তার থেকে বেশি 30 থেকে 50% সময় নেয়। এরপরে G2 দশাতে সে 10 থেকে 20% সময় নেয়। এবং এই যে প্রস্তুতি তো শেষ, G2 পর্যন্ত প্রস্তুতি, তারপর যখন সে মেইন দশায় যায়, মাইটোসিস দশায়, সেখানে সে 5 থেকে 10% সময় নেয়। এবং এই 5 থেকে 10% সময়টা অ্যাকচুয়ালি কত ভাইয়া, এটা যদি আমরা সময়ের হিসেবে বলি, সেটা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তার মানে এখানে কতটুকু সময় নেয়, 1 থেকে সে 1.5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, এটা মনে রাখবা, এই পার্সেন্টেজগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল। এবং কোন দশাতে কি হয় সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া এগুলো তো বুঝলাম, এখন এই যে জিনিসগুলো হচ্ছে ভাই, এদেরকে কে নিয়ন্ত্রণ করে, কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করতে হবে। যেমন দেখো এই যে যারা দৌড়বিদ, যারা অলিম্পিকে যাবে, তাদেরকে কে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের একটা একাডেমি আছে, অলিম্পিক একাডেমি আছে, তাই না, একটা স্পোর্টস একাডেমি আছে, তারা এরা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো ওকেও তো কাউকে না কাউকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো কে নিয়ন্ত্রণ করে, সিডিকে। এটার ফুল ফর্মটা কি ভাইয়া, সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস।
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ও নিয়ন্ত্রণ করে এই কোষ চক্রটাকে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। এখন ভাইয়া এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামটা তো বুঝলাম, আর একটু কি ব্যাখ্যা করবেন? আচ্ছা দেখো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটার মানে কি? এই কাইনেজ, এই প্রোটিনটা সাইক্লিনের উপর নির্ভর করছে, ডিপেন্ডেন্ট মানে সাইক্লিনের উপরে এই কাইনেজটা ডিপেন্ড করছে। আচ্ছা, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কোথায় তৈরি হয়? G1 এ তৈরি হয়। আচ্ছা, G1 এ তৈরি হওয়ার পরে দেখো এস ফেজে, এই যে এস ফেজটাতে, এই এস ফেজটাতে সাইক্লিন থাকে, সাইক্লিন তৈরি হবে। এরপরে এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আর এই এস ফেজে সাইক্লিন তৈরি হলো, এই সিডিকে আর সাইক্লিন মিলে, দেখো সিডিকে আর সাইক্লিন মিলে এমপিএফ তৈরি করবে। তাহলে ভাই কি হচ্ছে? সিডিকে আর সাইক্লিন যখন পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে, মানে এই দশাতে সিডিকে আর এই দশাতে সাইক্লিন, এরা যখন পর্যাপ্ত তৈরি হয়ে এরা যোগফল হয়ে তোমার কি তৈরি করবে? এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করবে। এবং যেই কোষের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর পর্যাপ্ত থাকবে সে গ্যাপ 2 থেকে মাইটোসিসে যাবে। এখন ভাইয়া যারা পারবে না তারা যেতে পারবে না, তারা আজীবন এই গ্যাপ 2 তে থেকে যাবে, ওরা কিন্তু আর মাইটোসিসে এখন যেতে পারবে না। যখন তাদের এমপিএফ এর পরিমাণটা পর্যাপ্ত হবে তখন তারা যেতে পারবে, এর আগে ওরা যেতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে কে নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রণ করে, এগুলো কিন্তু আমরা পার্ট বাই পার্টে শিখলাম। এখন ভাইয়া এই যে জিনিসটা কোষ চক্র, এই কোষ চক্রটা কে প্রস্তাব করেছিল? এই বিজ্ঞানীর নামটাও তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক। নাম কি ভাইয়া? ওদের নাম ছিল হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক। এই নামগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট সায়েন্টিস্টের নাম, ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, তাহলে ভাইয়া এই বিজ্ঞানীদের নাম তো জানলাম, এখন এরপরে কি পড়ব? এখন দেখো তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, এই বিজ্ঞানীর নামের ছাড়াও চেক পয়েন্ট, এটা একটু বুঝে নাও। চেক পয়েন্ট দেখো, তুমি যখন সাপোজ তুমি ঢাকা থেকে তুমি সিলেট যাবা, তো যাওয়ার পথে কিছু টোল প্লাজা পড়ে, তাই না, যেখানে একটু টাকা দিয়ে যেতে হয়, যে এই চেক, এটার একটা ফিস দিয়ে যেতে হয়। তো এই যে গ্যাপ 1 যে প্রস্তুতি দশা, এখান থেকে যখন এই মাইটোসিস দশায় পুরো কোষ বিভাজন হতে গেলে তখন টোটাল 3টা তোমার চেক পয়েন্ট পড়ে। কি পড়ে? 3টা চেক পয়েন্ট, এদেরকে আমরা বলি চেক পয়েন্ট। আচ্ছা, এখন ভাইয়া এই চেক পয়েন্টগুলো কি কি? চেক পয়েন্টগুলো হচ্ছে যে, খেয়াল করো কোথায় কোথায় আছে। এই যে গ্যাপ 1 থেকে যখন এসে যেতে চায়, এখান থেকে যখন এসে যেতে যাবে, এই জায়গাতে একটা চেকপোস্ট আছে, এই জায়গাতে একটা চেকপোস্ট, খেয়াল করো এখানে একটা চেকপোস্ট থাকে। G1 থেকে যদি তুমি এই চেকপোস্ট পার হতে পারো, ওকে ফাইন, তাহলে তুমি এসে যেতে পারবা। ও যদি তোমাকে আটকায় দেয় তাহলে কিন্তু তুমি যেতে পারবা না। এখন এটার পার করার জন্য তোমার কি কি লাগবে? ভাই আমি গ্যাপ 1 থেকে এই এসে যাব কি করতে পারবো? যদি তোমার এই প্রোটিন তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশনের এই উপাদানগুলো যদি তৈরি হয় তাহলে তুমি পারবা। আচ্ছা, এসে আসলা, এসে আসার পরে তারপরে তোমার ডিএনএ রেপ্লিকেশন হবে, হওয়ার পরে তারপরে তুমি গ্যাপ 2 দশায় আসবা। এরপরে আসো, এই গ্যাপ 2 দশা থেকে যখন মাইটোসিসে যেতে যাবা তখন আবার এইখানে একটা চেক পয়েন্ট পড়বে, চেকপোস্ট। হাবিলদার দাঁড়ায় আছে, ঠিক আছে, হাবিলদার দাঁড়ায় আছে এখানে কি করার জন্য? তোমাকে আটকায় রাখছে যে তুমি কি যেতে পারবা, তোমাকে কি গ্যাপ 2 থেকে মাইটোসিসে যেতে দিব। আচ্ছা, এই চেক পয়েন্টে যদি তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই যে এমপিএফ, এটা যদি তোমার পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু তুমি মাইটোসিস দশায় যেতে পারবা না, ঠিক আছে। তাহলে তোমার গ্যাপ 2 থেকে এখানে যেতে হলে এখানে আরেকটা চেক পয়েন্ট পড়বে। এরপরে আর কোথায় ভাইয়া? এবার তুমি মাইটোসিসে চলে গেলা, মনে করো তোমার এমপিএফ এটা পর্যাপ্ত তৈরি আছে, তাহলে তুমি কি করলা? এই দ্বিতীয় চেকপোস্ট থেকে মাইটোসিসে চলে আসলা, এইখানে চলে আসলা। এখন ভাইয়া মাইটোসিসে আসার পরে কি আর কোনো চেক পয়েন্ট নাই? আছে, এই মাইটোসিসের ভিতরেই একটা চেক পয়েন্ট আছে, ওর ভিতরে একটা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্ট নির্ধারণ করে দিবে যে তুমি, মানে এটা হচ্ছে যে যদি তোমার স্পিন্ডেল তন্তু, তোমরা একটু পরে পড়বা, আমি ওইখানে ডিসকাশনে আসবে, যে স্পিন্ডেল তন্তু যদি তোমার পর্যাপ্ত পরিমাণে তৈরি না হয় তাহলে কিন্তু তোমার এরপরে আর কোষ বিভাজনটা আগাবে না। সো এই যে থার্ড চেক পয়েন্ট বা চেক পোস্ট যেটাই বলো, সেখানে হচ্ছে যে স্পিন্ডেল তন্তু কোষের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হতে হবে, তাহলে সে এরপরে আগাবে, ঠিক আছে, এরপরে কোষ বিভাজনটা সম্পন্ন হবে। যদি এখানে গিয়ে আটকে যায়, এখানে যদি স্পিন্ডেল তন্তু পর্যাপ্ত না তৈরি হয় তাহলে কিন্তু সে আর আগাতে পারবে না, কোষ বিভাজন আর হবে না।
বুঝতে পারছো? তো এই 3টা চেক পয়েন্ট। তাহলে ভাইয়া আমাদের জন্য কিন্তু এই তথ্যগুলো অনেক ইম্পর্টেন্ট মেডিকেলে এবং ভার্সিটিতে। যেমন ভার্সিটিতে তোমার ঢাকা ভার্সিটির একবার প্রশ্নে এই যে এস ফেজের এটা আসছিল, যেখানে বলেছিল যে এস ফেজে কি ঘটে, কোন ঘটনাটি এস ফেজে ঘটে থাকে। তাহলে কি হবে ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এইভাবে করে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন এবং বুঝে বুঝে পড়তে হবে। ওকে, তাহলে এবার আমরা যাব হচ্ছে মাইটোসিসে। এবার আসো, আমরা যে মাইটোসিস পড়লাম, আমরা জেনে আসছি যে কোষ চক্রে যে প্রস্তুতি পর্যায়ে মানে ইন্টারফেজে তো প্রস্তুতি নেওয়ার পরে এবার কিন্তু তার মাইটোসিসে যেতে হবে, তাই না? আচ্ছা, এই যে মাইটোসিস, এই মাইটোসিসে যাওয়ার পরে এখানে 5টি ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, 5টি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ। এখন ভাইয়া প্রোফেজে কি হয়, প্রোফেজে কি হয়? প্রথম ধাপ যেহেতু, দেখো প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি পর্যায়। তার মানে এটার সময়কালটা এটা অনেক লম্বা একটা সময় ধরে হয়। তাহলে এটা তোমাদের প্রশ্নে আসতে পারে যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? প্রোফেজ। এরপরে আসো, প্রোফেজ দশায় কি হয় খেয়াল করো, জল বিয়োজন হয়, মানে পানিগুলো বের হয়ে যায়। নর্মাল যে ক্রোমোজোমগুলো থাকে, আমাদের যে ক্রোমাটিন তন্তু, খেয়াল করো আমাদের ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু এরকম চিকন থাকে, অনেক সরু থাকে, আমরা এগুলোকে বুঝি না বা ধরা যায় না, মানে দেখাও যায় না এদেরকে। আচ্ছা, তো এই যে জল বিয়োজন যখন হয় তখন কি হয়, ওর থেকে যখন পানিটা বের হয়ে যায়, খেয়াল করো তোমরা একটা জিনিস, মনে করো একটা বেলুনের ভিতর থেকে যদি বাতাস বের হয়ে যায় তাহলে কি হবে, বেলুনের যে প্রাচীরটা ওটা কিন্তু একটু মোটা হয়ে যাবে। কিন্তু এই বেলুনকেই যখন তুমি এরকম বাতাস দিয়ে পূর্ণ করো তখন বেলুনের পর্দাটা অনেক পাতলা হয়ে যায় না? সেম জিনিসটা এখানে ভাবো, যে একটা ক্রোমোজোম ওর ভিতর থেকে যখন পানিটা বের হয়ে যাবে তখন কি হবে, ও একটু সংকুচিত হয়ে যাবে। ওই যে বেলুনটা যেমন সংকুচিত হয়ে চুপসিত হয়ে এরকম মোটা হয়ে যায়, তাহলে ও কি হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে ও এরকম মোটা হয়ে যাচ্ছে, দেখছো? এই ক্রোমাটিন তন্তু, সরু ক্রোমাটিন তন্তু থেকে সে ক্রোমোজোম হয়ে গেল। তাহলে এই যে আমাদের থার্ড পয়েন্টটা দেখো, প্রোফেজে ক্রোমোজোম খাটো ও মোটা হয়, মানে আস্তে আস্তে ও কি হতে থাকে, একটু মোটা হতে থাকে নর্মাল এই সরু থেকে। এরপরে কি হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। তার মানে এই যে নিউক্লিয়াসের এখানে যে নিউক্লিওলাসটা আছে নিউক্লিয়াসের ভিতরে, এগুলো তো সবই নিউক্লিয়াসের ভিতরে, তাহলে এই যে নিউক্লিওলাসটা আছে এই নিউক্লিওলাসের কি হয়, বিলুপ্তি ঘটতে থাকে। এখনো কিন্তু বিলুপ্তিটা হয়নি, হবে, মানে জাস্ট শুরু হচ্ছে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে প্রোফেজে মাস্ট মনে রাখতে হবে। তোমাকে যে কোনো একটা পয়েন্ট থেকে তোমাকে দিতে পারে যে ক্রোমোজোম মোটা হয় বা ক্রোমোজোমে জলবিয়োজন ঘটে, কোন ধাপে আসতে পারে, ঠিক আছে? তাহলে এটা আমাদের ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এবার আসো ভাইয়া, প্রোফেজ তো হলো, প্রোফেজের পরে কি? প্রোফেজের পরে আসে হচ্ছে প্রোমেটাফেজ, এবং এই প্রোমেটাফেজ দশাটা একটু স্বল্পস্থায়ী হয়, অল্প, এটা যেমন অনেকক্ষণ ধরে হয়, দীর্ঘস্থায়ী, এটা একটু অল্প সময় ধরে হয়। এবং দেখো প্রোমেটাফেজে সর্বপ্রথম যেটা হচ্ছে যে স্পিন্ডেল তন্তু তৈরি হয়। স্পিন্ডেল তন্তুগুলো কি কি, এই যে খেয়াল করো এখানে, এগুলো হচ্ছে এই যে কালো কালো এই প্রান্ত থেকে এই প্রান্তে যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি স্পিন্ডেল তন্তু, ঠিক আছে? এই স্পিন্ডেল তন্তু। এখন এই যে স্পিন্ডেল তন্তুগুলো তৈরি হচ্ছে, এই স্পিন্ডেল তন্তুর সাথে এই যে দেখো এখানে সবুজ রঙের এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলা এই যে এখানে স্পিন্ডেল তন্তুর সাথে যুক্ত আছে, ওই স্পিন্ডেল তন্তুকে আমরা বলি ট্র্যাকশন তন্তু। খেয়াল করো, আবারও বলছি, যে ক্রোমোজোমগুলো যে তন্তুর সাথে, যে স্পিন্ডেল তন্তু, দেখো এখানে এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, যাদের সাথে যুক্ত সেই স্পিন্ডেল তন্তুগুলোকে আমরা ট্র্যাকশন তন্তু বলি। আচ্ছা ভাইয়া, জানলাম। এরপরে কি হয়, প্রোমেটাফেজে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার ঝিল্লির সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তার মানে দেখো এখানে কি কোনো নিউক্লিওলাস আছে? নাই। আমরা কি বলেছি যে প্রোফেজ দশায় নিউক্লিওলাস মানে নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে ওই নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, শুরু হচ্ছে, আর এখানেও সে একদমই বিলুপ্ত হয়ে যায়। দেখো এখানে কোনো নিউক্লিওলাস নেই। তাহলে তো এই প্রশ্নটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের এবং ডেন্টাল অ্যাডমিশনে এসেছিল, এবং ঢাকা ভার্সিটির প্রশ্নে কিন্তু এরকম, ঢাকা ভার্সিটি 16-17 সেশনে প্রশ্নটা এমন ছিল যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার ঝিল্লির বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে, সেটা হবে কি প্রোমেটাফেজ পর্যায়ে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইখান থেকে অ্যান্সার করতে পারলাম।
এখন ভাই আরেকটা জিনিস আছে প্রোমেটাফেজে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষে ঘটে, উদ্ভিদ কোষে সেটা ঘটে না। এই যে প্রাণী কোষে কি হয় দেখো, এস্টার তন্তু তৈরি হয়। কি হচ্ছে ভাইয়া? এস্টার তন্তু তৈরি হচ্ছে। এস্টার তন্তুগুলা কি? এটা হচ্ছে এই যে প্রাণী কোষের মেরুর দিকে, এইরকম মেরুর দিকে, মেরুর এখানে কিছু রশ্মি তৈরি হয়। এটা শুধুমাত্র প্রাণী কোষে। এটা কে তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে। তো এই এস্টার রশ্মিটা তৈরি হয়, এবং এটা কোন দশায় হয়? প্রাণী কোষে যে হয়, কোন দশায়? এই প্রোমেটাফেজ দশায়। তাহলে তোমাদেরকে এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে প্রাণী কোষে এস্টার তন্তু কোন ধাপে তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। খেয়াল করো, এখন হচ্ছে আমরা তো প্রোমেটাফেজ পড়লাম। প্রোমেটাফেজে কি ছিল? যে স্পিন্ডেল তন্তু তৈরি হচ্ছিল, তারপরে হচ্ছে ওইখানে তোমার ট্র্যাকশন তন্তু পড়ছিলা, তাই না? আর হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি এটা ঘটছিল। এখন দেখো মেটাফেজে তারপরে আসে, মেটাফেজে কি ঘটছে? মেটাকাইনেসিস ঘটে। এখন ভাইয়া মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস হচ্ছে যে অবস্থায়, মানে এই যে মেটাফেজ দশায়, এই মেটাফেজ দশায় এই বিষুবীয় অঞ্চল, এই যে দেখো কেন্দ্র বরাবর, এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। এটা কি? বিষুবীয় অঞ্চল। ওকে, এই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলা যে অবস্থান করে, এটাকেই আমরা বলি মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কিন্তু খেয়াল করো, প্রোমেটাফেজে কিন্তু বিষুবীয় অঞ্চলে ছিল না, একটু মানে বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে। কিন্তু এই মেটাফেজে এসে সে কিন্তু বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এটাকে আমরা কি বলি? মেটাকাইনেসিস। এবং এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এসেছিল, এবং তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2002-03 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে। ওকে, এবার দেখো, ক্রোমোজোম সবচেয়ে খাটো ও লম্বা হয়, এটা কোন ধাপে হবে? মেটাফেজ। এই যে খুবই ছোট হবে এবং অনেকটা মোটা হবে, এই ক্রোমোজোমগুলা প্রচুর মোটা হয়। তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে খাটো ও মোটা হয় কোন ধাপে? সেটা হচ্ছে মেটাফেজে, এই যে বিষুবীয় অঞ্চলে। এরপরে খেয়াল করো, এই যে ওদের মধ্যে সেন্ট্রোমিয়ারটা থাকে। সেন্ট্রোমিয়ার কি ভাইয়া? সেন্ট্রোমিয়ার হচ্ছে এই যে ক্রোমোজোমের মধ্যে কেন্দ্রে এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এখানে আমি নীল কালার করেছি, এই যে দেখো, এই গোল অংশটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারটা কি হয়? বিভক্ত হওয়া শুরু করে, মানে দুইটা ভাগ হয়ে যায়। এরকম মনে করো সেন্ট্রোমিয়ারটা থাকে, এটা ভাগ হয়ে এরকম দুইটা ভাগ হয়ে যায়। ওকে, দুইটা ভাগ হয়ে যায়। তো এই যে ভাগ হওয়া শুরু হয়, এটাকে বলা হচ্ছে অপত্য অংশ, মানে একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমাদের মেটাফেজে হয়ে থাকে। এখন মেটাফেজের পরে চলে যাবে হচ্ছে কোথায়? অ্যানাফেজে। এখন অ্যানাফেজে ভাইয়া কি হয় দেখো, মেটাফেজে কিন্তু ওই যে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হওয়া শুরু হচ্ছিল, এরপরে অ্যানাফেজে এসে এই ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু করে, মেরুর দিকে যেতে থাকে। এই যে খেয়াল করো, এখানে এটা হচ্ছে মেরু, এই যে দেখো ক্রোমোজোমগুলো মাঝখান থেকে বিভক্ত হয়ে, এই যে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে এটা দুই পাশে চলে গেছে। এখন এই যে মেরুমুখী চলন শুরু হচ্ছে, এই মেরুমুখী চলনের সময়ে দেখো এখন কিন্তু ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গেল, মানে এখান থেকে ভাগ হওয়া শুরু হয় আর এখানে একদম কমপ্লিট হয়। দেখছো, একটা ক্রোমোজোম ছিল, মাঝখান থেকে এটা দুইটা ভাগ হয়ে গেছে। ঠিক এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন 2018-19 এই প্রশ্নটা এসেছিল যে একটা ক্রোমোজোম দুইটা অপত্য ক্রোমোজোমে ভাগ হয়ে কোন ধাপে এই ভাগটা হয়, এরকম একটা প্রশ্ন এসেছিল, সেটা ছিল 18-19-এ। সো এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে এনাফেজে গিয়ে এই ভাগটা হয়। এখন ভাইয়া ভাগ হওয়ার টাইমে ওর কিছু আকৃতি ধারণ করে, এই ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। ঠিক আছে, আকৃতিটা কেন হয়? ওই যে সেন্ট্রোমিয়ারটা থাকে, মনে করো সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে আর ক্রোমোজোমের বাহুগুলো যদি দুই পাশে থাকে, এটাকে দেখতে কেমন মনে হচ্ছে? ভি আকৃতি মনে হচ্ছে না ভাইয়া? এই যে ভি আকৃতি, এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। ওকে, এরপর আসো এল। এলটা কি? এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যদি ক্রোমোজোমটা এরকম দেখতে হয়। খেয়াল করো, এটা যদি এরকম হয়, ঠিক আছে, দেখতে অনেকটা এল এর মতো। সেম ভাবে যে আকৃতির হতে পারে সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলি, আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে চিটাগাং ভার্সিটিতে, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে এল আকৃতির যে ক্রোমোজোমটা থাকে ওটাকে কি বলে? কি হবে? সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে এই আকৃতিগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। ওকে, তাহলে এই এনাফেজের পরে এরপরে কোন ফেজ আসবে? টেলোফেজ আসবে। দেখো, তাহলে এই যে টেলোফেজ, তাহলে এনাফেজের পরে এখন টেলোফেজ হবে। টেলোফেজ হচ্ছে সর্বশেষ ধাপ। এখন টেলোফেজে এসে কি ঘটছে?
এখানে প্রথমত জলযোজন ঘটে, মানে ক্রোমোজোমের ভিতরে আবার পানি আসছে। খেয়াল করো, প্রোফেজে কি পড়েছিলা? প্রোফেজে পড়েছিলা যে ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যাচ্ছে, সো ক্রোমোজোমগুলো মোটা হয়ে যাচ্ছিল। এখন আবার এখানে কি বলছে যে ক্রোমোজোমে জলযোজন ঘটে। তাহলে চিন্তা করো, ওই যে বেলুনের উদাহরণটি দিয়েছিলাম, বেলুনে কি বলা হচ্ছিল যে বেলুনে যদি তোমার বাতাস আসে তাহলে বেলুনের প্রাচীরটা পাতলা হয়ে যায়। তাহলে তুমি এখানে দেখো, এই যে ক্রোমোজোমে যখন জলযোজন ঘটছে তখন কি হবে? ও আবার পাতলা হয়ে যাবে না? আগের থেকে পাতলা হয়ে যাবে। এর আগে আমরা কিন্তু সবগুলো একটু মোটা মোটা দিয়েছিলাম, এখানে দেখো কি পাতলা হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা খেয়াল করো, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার ঝিল্লির আবির্ভাব ঘটে। তাহলে দেখো অ্যানাফেজ পর্যন্ত কিন্তু আমার এই টেলোফেজে কোনো ধরনের নিউক্লিয়াস মানে নিউক্লিওলাসটা ছিল না, কিন্তু এই যে টেলোফেজে এসে আবার এই যে নিউক্লিওলাস, এই যে দেখো নিউক্লিওলাসের আবার আবির্ভাব ঘটছে, তার মানে এটা আবার ফিরে আসবে। নিউক্লিয়ার যে ঝিল্লি, এই যে দেখো খেয়াল করো, এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, এই যে নিউক্লিয়ার ঝিল্লিটা ওর চারপাশে এটা চলে আসছে। তাহলে তোমাকে এটাও প্রশ্ন আসতে পারে যে নিউক্লিওলাসের আবির্ভাব কোন ধাপে ঘটে? ওকে, তাহলে বিলুপ্তি কোথায় ঘটে? প্রোমেটাফেজে। আর আবির্ভাব কোথায় ঘটে? আবার পুনরাবির্ভাব ঘটে টেলোফেজে। এখন ভাইয়া এই যে দেখো ওরা কিন্তু আলাদা হয়ে গেল, এরপরে কি হবে? এখন ওদের মধ্যে কিছু একটা ঘটতে হবে না? ওদের মধ্যে এই সাইটোপ্লাজমটা আলাদা হতে হবে না? হবে। এটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। এই যে দেখো সাইটোপ্লাজমের বিভাজন, মানে আমার তো নিউক্লিয়াস দুইটা তো আলাদা হয়ে গেল, নিউক্লিয়াস দুইটা আলাদা হওয়াটাকে কি বলি আমরা? ক্যারিওকাইনেসিস। এটাও একটা ভার্সিটির প্রশ্ন ছিল ঢাকা ভার্সিটিতে। তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে ওদের মধ্যে একটা কোষ প্লেট তৈরি হবে। কি হবে ভাইয়া? কোষ প্লেট। এই কোষ প্লেটটা খেয়াল করো, এটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা হচ্ছে তোমার গলগি বডি থেকে তৈরি হয়। তাহলে এই কোষ প্লেট কোথা থেকে তৈরি হবে? এটা গলগি বডি থেকে তৈরি হয়, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন তো হয়ে গেল। এখন যদি সাইটোপ্লাজমের এই বিভাজনটা যদি না হতো তাহলে কি হতো? খেয়াল করো, সাইটোপ্লাজমের বিভাজনটা যদি না হতো তাহলে এটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বলবো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আচ্ছা, তো এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা উদাহরণ খেয়াল করো, ডাবের পানি। তোমাকে এই উদাহরণটা আসতে পারে, বলে দিবে যে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ? উত্তর ডাবের পানি। তাহলে এটা কেন বলছি? কারণ দেখো তোমার নিউক্লিয়াস বিভাজন হয়েই যাচ্ছে কিন্তু সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না। তখন কি হবে? একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে কিন্তু সাইটোপ্লাজমটা আলাদা হয় নাই। তো এরকমই একটা উদাহরণ হচ্ছে ডাবের পানি। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা কিন্তু কোষের এই গঠনের পার্টটা কিন্তু আমরা পড়লাম। এখন ভাইয়া সাইটোপ্লাজমে সব আলাদা হয়ে গেল, তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি যে একটা কোষ থেকে ও কিন্তু দুইটা কোষে পরিণত হয়ে গেল, তাই না? দুইটা কোষে, এবং এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সবার সমান। অর্ধেক হয়েছে কি? অর্ধেক হয়নি, ক্রোমোজোমগুলো সমানভাবে বণ্টিত হয়েছে। কিন্তু এখন ভাইয়া কোষ তো বিভাজন হলো, আপনি বিভাজনের কথা বলেন, কোষের কি মৃত্যু হতে পারে না? কোষের বৃদ্ধি হচ্ছে, মৃত্যুও তো হতে পারে। হ্যাঁ, কোষের মৃত্যু কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে নেক্রোসিস, এরপরে দেখো অ্যাপোপ্টোসিস। এখন ভাইয়া এগুলো কি জিনিস? নেক্রোসিস হচ্ছে যে পুষ্টির অভাবে যদি মৃত্যু হয়, মানে তুমি কোষের ভিতরে পর্যাপ্ত উপাদান নাই, তাহলে কি হবে? নেক্রোসিস। এটাকে তাহলে কোষটা মারা যাবে, তাহলে এটাকে আমরা বলছি কি? নেক্রোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে যদি জেনেটিক্যালি মৃত্যু, মানে পূর্ব নির্ধারিত, আগে থেকেই লেখা আছে যে এই কোষের মৃত্যুটা হতেই হবে, এবং এগুলা কিন্তু আমাদের বডির জন্য অনেক ক্ষেত্রে হেল্পফুল। যেমন আমাদের যখন আমরা ছোট থাকি, আমরা যখন মায়ের গর্ভাবস্থায় থাকি, তখন অনেকগুলো অঙ্গ যেগুলো আমাদের হয়তো দরকার নাই, ওই অংশটা দরকার নেই, ওটার মৃত্যু কিন্তু হয়ে থাকে এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। মানে ওটা কিন্তু জেনেটিক্যালি আমাদের সৃষ্টিকর্তা এটা নির্ধারণ করে দিছে যে ওই অঙ্গের এখানে অ্যাপোপ্টোসিস হবে, ওই অংশটার মৃত্যু হবে, তাহলে ওইটা আর থাকবে না তোমার বডিতে। তো এটা হচ্ছে কি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ঠিক আছে, জেনেটিক মৃত্যু। ওকে, তাহলে আমাদের কি কি পড়তে হবে? যে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি? পুষ্টির অভাবে, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তাহলে তোমাকে এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস বলা হয়। ওকে, সিস তো আমরা পড়লাম। তাহলে এখন ভাই মাইটোসিসের গুরুত্বটা কি? কেন দরকার? কেন মাইটোসিস হবে আমাদের দেহে? তাহলে খেয়াল করো, প্রথম পয়েন্টটি সেটা হচ্ছে দেহ গঠনে আমাদের সাহায্য করে। এই যে আমি ছোট থেকে আমার আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমার দেহের একটা বৃদ্ধি হচ্ছে, এটা কেন হয়? মাইটোসিসের কারণে হয়।
বংশবৃদ্ধি, হ্যাঁ, তোমার থেকে তোমার পরের জেনারেশন, তারপরে আরও একটা জেনারেশন আসবে, এভাবে যে বংশবৃদ্ধি হচ্ছে এটা কেন হচ্ছে? মাইটোসিসের কারণে। এরপরে খেয়াল করো জননাঙ্গ বৃদ্ধি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এই প্রশ্নটা অনেক আসে, এই প্রশ্নটা দিয়ে বা এই হেডলাইনটা দিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে এবং ওইটাতে তোমরা কনফিউজড হওয়ার চান্স বেশি। কেন ভাইয়া? দেখো, যখন তোমাকে দিয়ে দিচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তোমার মাথায় চলে আসবে জনন কোষ, ও আচ্ছা, এটা তো আমি মায়োসিসে পড়ছিলাম, কিন্তু এটা তো তা না। এখানে কি বলছে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মানে তোমার যখন 2n থেকে মনে করো মায়োসিসের মাধ্যমে n হলো, ঠিক আছে, মায়োসিসের মাধ্যমে n হলো, অর্ধেক অর্ধেক হলো, এখন এই nটাকে এই n থেকে আরো সংখ্যা বাড়তে গেলে, যদি n থেকে আরো n হতে যায়, তখন কিন্তু এই মাইটোসিস হতে হয়। বুঝতে পারছো? সো জনন কোষের সংখ্যাটা বৃদ্ধির জন্য আমার মাইটোসিস দরকার, এবং জননাঙ্গ বৃদ্ধি, পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ, এদের বৃদ্ধির জন্য, কারণ এখানে কোষ থাকে, কোষগুলা বিভাজন হলেই তো তোমার বৃদ্ধি ঘটবে। আচ্ছা, এরপর আসো ক্রোমোজোমের সমতা রক্ষা। আমরা জানি ক্রোমোজোমের সমান ক্রোমোজোম সংখ্যা বজায় থাকে, 2n থেকে 2nই থাকে, অর্ধেক হয় না বা ডাবল হয় না, কিছুই হয় না। তো এই কারণে কিন্তু আমরা মাইটোসিসকে একটা নাম বলি, কি বলি ভাইয়া? ওটাকে আমরা বলি হচ্ছে সমীকরণিক বিভাজন। খেয়াল করো, আমরা ওকে কি বলি? সমীকরণিক বিভাজন বলি, কারণ সমান সমান ক্রোমোজোম থাকে, মাতৃকোষে যা থাকে অপত্য কোষেও ঠিক তা থাকে। এরপর আসো ক্ষতস্থান পূরণ। ক্ষতস্থান পূরণটা কি? তোমার এক জায়গায় কেটে গেল, তাহলে তোমাকে কিন্তু ওই জায়গাটা ক্ষতপূরণটা করে দিবে কে? মাইটোসিস, কোষ বিভাজন, ওই আশেপাশের কোষগুলো বিভাজিত হয়ে হয়ে তোমার ওই জায়গাটা পূরণ করে দিবে। সো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। এরপরে আসো গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এই কথাটাও আসে, তোমাকে তুলে দিতে পারে যে নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়। তখন তো তুমি যদি বসে থাকো, আয় হায় এটা আমি কি অ্যান্সার করব, তুমি যদি না জানো তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো এখানে বলছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, মানে হচ্ছে যে এই যে তোমার এখন যে গুণগুলা, তোমার কোষের যে গুণ, এটার মতোই যখন কোষ হবে, মানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে যখন সেম কোষটাই তৈরি হবে, তখন কিন্তু তোমার কোষের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বজায় থাকবে। কিন্তু মনে করো এমন হয়ে গেল তোমার এটা থেকে আগে ছিল 2n, এখন হয়ে গেল 4n, তাহলে কি তোমার গুণটা বজায় থাকবে? বজায় থাকবে না। দেখা যাবে যে তুমি এখন এমন একটা দৈত্যাকার একটা মানুষ হয়ে গেছো। সো এই যে জিনিসটা, যে গুণগত, সবসময় তোমার গুণটাকে ঠিক রাখতে, কোষের গুণটাকে ঠিক রাখতে এই মাইটোসিসটা হেল্প করে, কারণ 2n থেকে 2n হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আসো লাস্ট পয়েন্ট যেটা আমি এখানে বলছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে। মানে সমান সংখ্যক নিউক্লিয়াস এবং সমান পরিমাণ সাইটোপ্লাজম একইভাবে ওরা বিভাজিত হয়, যার কারণে তোমার কি হয়, ওদের মধ্যে কোনো তারতম্য থাকে না বা বিভেদ থাকে না। সো ভারসাম্য রক্ষা হচ্ছে, ঠিক আছে? সো তোমাদেরকে কিন্তু এই পয়েন্টগুলা, মেডিকেল বলো, ভার্সিটি বলো, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। সো তুমি এগুলা ভালো করে মনে রাখবা। এখন বললা যে ভাইয়া এই মাইটোসিসের গুরুত্ব তো বললেন, কিন্তু এমন যদি হয় যে মাইটোসিসের মানে এটা অতিরিক্ত হয়ে গেছে, নর্মাল যতটুকু হওয়ার কথা সে তার থেকে বেশি হয়ে গেছে, হ্যাঁ হতে পারে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তার মানে নিয়ন্ত্রণ নেই, অতিরিক্ত হচ্ছে। তাহলে এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা কেন হয়? খেয়াল করো, আমাদের এই যে কোষ বিভাজনের পিছনে এটার কতটুকু বিভাজন হবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই P53 নামক একটা প্রোটিন। এই P53 প্রোটিন যখন কাজ করবে না, এটা মনে করো কোনো কারণে কাজ করছে না, এটা জেনেটিক্যাল অনেক কারণে হতে পারে, তো এটা যদি যখন কাজ না করবে তখন কি হবে? কোষ বিভাজন চলতেই থাকবে, কারণ কোষ বিভাজনকে আটকানোর মতো তো কেউ নাই। সো P53 কাজ না করলে কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হতে থাকবে, যার ফলাফল স্বরূপ কি হবে? টিউমার এবং ক্যান্সার হবে। সো তোমাকে কিন্তু এটা প্রশ্ন আসতে পারে যে টিউমার কেন হয়, অথবা অ্যাডমিশনে তোমাকে এই প্রশ্নটা আসে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোন প্রোটিনের কার্যক্রম যদি না হয় বা কোন প্রোটিনের কারণে হতে পারে, এভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন ভাইয়া এই টিউমার আর ক্যান্সারের মধ্যে না জিনিসটা বুঝি না, দুইটা জিনিস কি বুঝায়? আচ্ছা, টিউমার হচ্ছে যে এই যে কোষগুলো যখন অনেক হয়ে যায়, মানে একটা কোষপিণ্ড এইটুকু একটা জায়গা, এটা থেকে যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন কি হবে? অনেকগুলো কোষ হয়ে গেল, এটা হচ্ছে একটা টিউমার। এখন ভাই ক্যান্সার কি? এই টিউমারটা যখন খারাপ পর্যায়ে যেতে থাকে তখন এটাকে আমরা বলি ক্যান্সার, ঠিক আছে? মানে টিউমারের দাদা হচ্ছে ক্যান্সার, মানে আমরা বড় ভার্সনটা, অনেক, এটা তোমার দেহের জন্য ক্ষতিকর।
এখন ভাইয়া অনিয়ন্ত্রিত মাইটোসিস বললেন, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মাইটোসিস হয় না। তাহলে এই জায়গাগুলো কি কি? দেখো কোথায় কোথায় মাইটোসিস বিভাজন সম্পন্ন হয় না। প্রথম, স্নায়ু কোষ, তোমার নিউরনে হবে না, তোমার পেশি কোষে হবে না। এই যে আমাদের যে পেশিগুলো আছে সেগুলো কিন্তু আর বিভাজন হয় না। তোমার শুরুতে যে বিভাজন এটাই থাকে, সংখ্যাটা সেম থাকবে। শুক্রাণু ডিম্বাণু, পরিণত শুক্রাণু, যখন একটা শুক্রাণু পরিণত হয়ে যায় এরপরে কিন্তু ওর আর বিভাজন ঘটে না। সেম কাজ ডিম্বাণুর বেলাতেও। এরপরে আসো পরিণত আরবিসি এবং ডব্লিউবিসি। এই যে আরবিসি ডব্লিউবিসি এগুলো যখন পরিণত হয়ে যায় এরপরে ওদের আর বিভাজন হয় না, ওরা একই পরিমাণটা বজায় থাকে। সো খেয়াল করো, তাহলে আমরা কিন্তু পুরো মাইটোসিসটা অলরেডি বুঝে ফেললাম। ওর মাইটোসিসের ধাপগুলো পড়লাম, মাইটোসিসের গুরুত্ব পড়লাম, তারপরে আমরা পড়লাম হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস এবং কোথায় কোথায় মাইটোসিস হয় না। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, ভাইয়া যদি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন আমরা এটাকে কি বলি, তাই না? একটা কোষে খেয়াল করো, যদি সেটা উদ্ভিদ হয়, উদ্ভিদের একটা কোষে যদি তোমার অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলি সিনোসাইট। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা চট্টগ্রাম ভার্সিটির অ্যাডমিশনে এরকম একটা প্রশ্ন এসেছিল যে সিনোসাইট কি, ঠিক আছে? আর যদি সেটা প্রাণীতে থাকে, মনে করো প্রাণী দেহের একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস, তখন এটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। ওকে, এই নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, তাহলে আমরা এগুলা মনে রাখবো। ক্লিয়ার? তাহলে আমি আশা করি তোমরা মাইটোসিসের ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো আমরা শিখবো হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। এর আগে আমরা শিখে আসলাম মাইটোসিস, এবার শিখবো মায়োসিস। তাহলে ভাইয়া মায়োসিস বলতে আগে কি বুঝি এটা জেনে নেই। মায়োসিস হচ্ছে যে কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় সেটাকে আমরা মায়োসিস বলি। এখন ভাইয়া এখানে তোমাকে কিভাবে জানতে হবে, তোমাকে কি পড়তে হবে? দেখো তোমাকে যেমন প্রশ্ন আসতে পারে, 2007-08 সেশনে মেডিকেলে একটি প্রশ্ন এসেছিল যেখানে বলেছিল যে কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওখানে অপশন ছিল অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। সো দেখো তুমি যদি এটা ইজিলি জেনে নাও তাহলে কিন্তু তোমার 1 নম্বর তুমি পেরে ফেললা। ওকে, এবার দেখো এই যে মায়োসিস কোষ বিভাজন এটাকে সর্বপ্রথম কে লক্ষ্য করেন? বিজ্ঞানী স্ট্রাসবুর্গার, সে সর্বপ্রথম এই হ্রাসমূলক বিভাজন বা এই যে মায়োসিস বিভাজনটাকে লক্ষ্য করে। এই বিজ্ঞানীর নামগুলো কিন্তু তোমাদের আসে, যে মায়োটোসিসকে কে নামকরণ করে, মায়োসিসকে কে নাম করেন, এগুলো কিন্তু পড়তে হবে তোমাদেরকে। এরপরে দেখো বিজ্ঞানী ফার্মার ও মুর মায়োসিস নামকরণ করেন। এটাও তোমাদেরকে আসে যে বলতে পারে যে মায়োসিসকে কে নামকরণ করে। অ্যান্সার কি? ফার্মার ও মুর, এই দুইজন বিজ্ঞানী মিলে এটাকে নামকরণটি করে। এবার ভাইয়া মায়োসিস তো বুঝলাম যেখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে, হ্যাঁ ওকে, 2n থেকে n হয়ে গেল, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো। এটা কোথায় ঘটে? তাহলে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, এটা ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। তার মানে আমাদের যেখান থেকে জননাঙ্গে, যেখান থেকে তোমার শুক্রাণু ডিম্বাণুগুলো তৈরি হয় সেখান থেকে। যেমন দেখো আমাদের জননাঙ্গে এরকম ডিপ্লয়েড কোষ থাকে যে যাদেরকে আমরা বলি জনন মাতৃকোষ, শেষ কোষগুলো থেকে এরকম হ্যাপ্লয়েড হয়ে যায় 2n থেকে n, মানে এই যে আমাদের যে শুক্রাণু ডিম্বাণুগুলো তৈরি হয় সেটা কিন্তু এই মায়োসিস বিভাজনের কারণেই। সো এটা মনে রাখবা যে জনন মাতৃকোষে এটা ঘটে থাকে। এরপরে আর কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে ঘটে। যেমন দেখো আমরা যারা উচ্চ শ্রেণীর, আমাদের কি হয়, আমাদের কিন্তু জাইগোটের পরে মাইটোসিস হয়। যেমন আমাদের জাইগোটে কি হবে খেয়াল করো, এখানে হচ্ছে যে এই 2n থেকে 2nই হবে আমাদের জাইগোটে, কারণ তোমরা জানো জাইগোট হচ্ছে ডিপ্লয়েড থাকে। তো আমাদের যে জাইগোটটা সেটা মাইটোসিস হয়ে 2n থাকবে। কিন্তু যারা নিম্ন শ্রেণীর, যেমন কারা ভাইয়া? ছত্রাক। ছত্রাকের কি হয় জানো? ছত্রাকের হচ্ছে এই 2n থেকে ওদের জাইগোট যেটা থাকে ডিপ্লয়েড, সেটা থেকে ওদের মায়োসিস হয়। এই যে মায়োসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। এই কারণে ছত্রাক কিন্তু একটা কি হ্যাপ্লয়েড উদ্ভিদ, বুঝতে পারছো? সো এই জিনিসটাও মনে রাখতে হবে যে নিম্ন শ্রেণীর জীবের জাইগোটেও কিন্তু তোমার মায়োসিস ঘটে। এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদেরকে ভার্সিটি এবং মেডিকেলে, দুই জায়গাতেই এখান থেকে আসতে পারে যে নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে কি ঘটে, অপশন দিয়ে দিবে। আচ্ছা, মায়োসিস তো বুঝলা। এখন মায়োসিসের কিছু বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্টগুলো এখানে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সবগুলো বৈশিষ্ট্যই ভালো করে পড়বে। খেয়াল করো, এই যে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত জনন মাতৃকোষে ঘটে। এই মায়োসিসটা কোথায় ঘটবে? জনন মাতৃকোষে ঘটবে। এই যে একটু আগে বললাম যেখান থেকে শুক্রাণু ডিম্বাণুগুলো তৈরি হয় সেখানে ঘটবে।
নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। খেয়াল করো এই পয়েন্টটা, মানে ওর ভিতরে এই যে কোষটি থাকে, এই কোষের ভিতরে যে নিউক্লিয়াসটি থাকে, এই নিউক্লিয়াসের কয়বার বিভাজিত হবে? দুইবার বিভাজিত হবে। তার মানে মনে করো এটা একটা কোষ, ওকে, এটা এই কোষটা থেকে এখানে একটা হলো ওর নিউক্লিয়াসের একবার বিভাজন হলো কিন্তু, ওকে, এরপরে ওর আবার বিভাজন হয়, এই দুইটা হ্যাপ্লয়েড কোষের আবার বিভাজন হয়। তাহলে দেখো নিউক্লিয়াস একবার আর এখানে আরেকবার, দুইবার, দ্বিতীয়বারের মতো কিন্তু সে বিভাজন হলো। কিন্তু ক্রোমোজোম কিন্তু একবারই বিভাজন হয়, মানে ওই যে 2n থেকে n হয়ে গেল, সাপোজ এখানে ছিল 2n, এখান থেকে n হয়ে গেল, ক্রোমোজোম কিন্তু একবারই বিভাজিত হয়েছে। এবং এরপর দেখো n থেকে কিন্তু n, মানে এখানে আর ভাগ হয় নাই, ঠিক আছে, n থেকে n ই হচ্ছে, কিন্তু ক্রোমোজোম এই শুরুতে 2n থেকে n, মানে একবার বিভাজন ঘটছে। সো এই জিনিসটাই তোমাদেরকে মনে রাখতে হবে যে নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার। কিন্তু আমরা মাইটোসিসে কি পড়েছি যে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার একবার করে বিভাজিত হয়। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটাতে খেয়াল করো যে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। একটি মাতৃকোষ, এই যে খেয়াল করো এখানে একটি মাতৃকোষ ছিল, সেখান থেকে আগে 2টা হলো, তারপরে ওই 2টা থেকে আবার 4টা হলো। আমরা ডিটেইলসে আর একটু পরে যাব যে মায়োসিসের 2টা ধাপে হয়, মানে 2টা পার্ট থাকে মায়োসিসের। আচ্ছা, তো আলটিমেটলি কি একটা কোষ থেকে কিন্তু আমরা এই 4টি কোষ পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি করা সম্ভব। 4 নম্বর পয়েন্টটিতে খেয়াল করো, জিন বিনিময় ঘটে। এই মায়োসিস হওয়ার টাইমে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো থাকে, পাশাপাশি যে 2টা ক্রোমোজোম থাকে, সাপোজ এই 2টা ক্রোমোজোম, ওদের মধ্যে কি হয়? জিনের আদান প্রদান হয়, বিনিময় হয়। তো এই জিনিসটা মায়োসিসের একটা ইম্পর্টেন্ট ফিচার। তোমাকে আসতে পারে যে কোন কোষ বিভাজনে জিনের বিনিময় ঘটে, খেয়াল রাখবা। 5 নম্বর পয়েন্টটিতে খেয়াল করো, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এটা অলরেডি আমি অনেকবার বলে ফেলছি যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হচ্ছে। এই কারণে মায়োসিসকে আমরা কি বলি? মায়োসিসকে কিন্তু আমরা হ্রাসমূলক বিভাজন বলে থাকি। তোমাকে এটাও প্রশ্ন আসতে পারে যে কোনটি হ্রাসমূলক বিভাজন। আমরা এর আগে পড়লাম যে মাইটোসিসকে বলা হতো সমীকরণিক বিভাজন, কারণ সেখানে ক্রোমোজোমটা সমান থাকে, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কি বলছি? হ্রাসমূলক বিভাজন। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। ওকে, এবার আসো এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো যে এই মায়োসিসটা কয়টা ধাপে সম্পন্ন হয়। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কয়টা ধাপে কিভাবে সংঘটিত হচ্ছে। খেয়াল করো, এই মায়োসিসের 2টা পার্টে হয়। প্রথমটা হচ্ছে মায়োসিস 1 আর এরপরেরটা হচ্ছে মায়োসিস 2। 2টা ধাপে সম্পন্ন হয়। এটাই যদি আমি একটু ছবি দিয়ে তোমাদেরকে প্রকাশ করতে চাই, তাহলে খেয়াল করো, এই যে প্রথমে একটা ডিপ্লয়েড কোষ থাকে, তাই না? একটা ডিপ্লয়েড কোষ থেকে ও কি হয়? হ্যাপ্লয়েড হচ্ছে। এই যে ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি মায়োসিস 1। তাহলে মায়োসিস 1 ধাপেই কিন্তু মূলত ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে এই যে হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড কোষগুলো আবার বিভাজন হয়। এই হ্যাপ্লয়েড কোষগুলো এই n সংখ্যক কোষ থেকে, এই যে n কোষ থেকে আবার nn, মানে হ্যাপ্লয়েড কোষ 2টা হচ্ছে, আবার এইটা থেকে আরো 2টা হচ্ছে, n n। তার মানে দেখো এই যে এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান, এখানে কি অর্ধেক হয়েছে? এখানে যদি অর্ধেক হতো তাহলে আমরা n/2 লিখতাম, কিন্তু এখানে তো অর্ধেক হয়নি, ক্রোমোজোম সংখ্যা সমান আছে। এখন বলো তো ক্রোমোজোম সংখ্যা সমান থাকাটা কোন কোষ বিভাজনের বৈশিষ্ট্য? তোমরা জানো, একটু আগেই পড়েছো, সেটা ছিল মাইটোসিস। তাহলে এই যে মায়োসিস 2, এই পার্টটাকে আমরা বলি মায়োসিস 2। এই মায়োসিস 2টা কিন্তু এক ধরনের মাইটোসিস। এই যে মায়োসিস 2, মানে এই যে n থেকে আবার এখানে 2টা হচ্ছে, আবার এখান থেকে 2টা হচ্ছে, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে মায়োসিস 2 বিভাজন। তাহলে দেখছো মায়োসিসের কয়টা পার্ট? 2টা। প্রথমে মায়োসিস 1, যেখানে ক্রোমোজোমটা অর্ধেক হচ্ছে, তারপরে আবার ওই ক্রোমোজোম ওই হ্যাপ্লয়েড কোষটা থেকে আবার ডাবল হচ্ছে। সো আলটিমেটলি দেখো 1 2 3 4, আমরা 4টা কোষ পাচ্ছি একটা মাতৃকোষ থেকে। মায়োসিসের সম্পূর্ণ মানে মায়োসিস 1 আর 2 শেষে আমরা টোটাল 4টা কোষ পাচ্ছি। এটাও প্রশ্নে আসতে পারে যে মায়োসিসে একটা কোষ থেকে তুমি টোটাল কয়টা কোষ পেতে পারো। আচ্ছা, এখন আর আমি এটাও বলেছি মায়োসিস 2 কিন্তু তোমাদের মাইটোসিসের ধরনের। এবার আসো যে মায়োসিস 1-এর অনেকগুলো পার্ট থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে 4টা পার্ট 4টা স্টেজে হয়, যেমন প্রোফেজ 1, দেন হচ্ছে কি থাকে মেটাফেজ 1, এরপরে হচ্ছে অ্যানাফেজ 1, এরপরে হচ্ছে টেলোফেজ 1।
এই 4টা ধাপে কিন্তু তোমার এই মায়োসিস এক ধাপটি সম্পন্ন হয়, 4টা স্টেজে। এর মধ্যে সবচেয়ে বড় ধাপ কোনটা তোমরা বলতে পারবা? এর মধ্যে সবচেয়ে বড় ধাপ হচ্ছে এই যে মায়োসিস 1টা দেখতে পাচ্ছ, এই মায়োসিস 1টা হচ্ছে সবচেয়ে বড় ধাপ। কেন ভাইয়া? কারণ এই প্রোফেজ 1-এর মধ্যে, এই যে প্রোফেজ 1-এর মধ্যে আরো 5টি, কয়টি? 5টি উপধাপ থাকে। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 5টি উপধাপে এটা বিভক্ত। এই প্রোফেজ 1টা এত বড় যে ওকে 5টা উপধাপে বিভক্ত করা লাগে। তাহলে ভাইয়া এরা কি কি আমরা একটু জেনে নিই নামগুলো, এরপর আমরা আবার ডিটেলসে যাব। তাহলে প্রথমত হচ্ছে লেপটোটিন, তারপরে হচ্ছে জাইগোটিন, এরপরে কি থাকে? প্যাকাইটিন, এরপরে থাকছে হচ্ছে ডিপ্লোটিন, আর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ওকে, এই 5টি উপধাপ মিলে হচ্ছে প্রোফেজ, এবং এই 5টি উপধাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এদের প্রত্যেকটা নিয়ে এখন ডিটেইল। এখন আমরা জানবো এই মায়োসিস 1-এর মধ্যে যে প্রোফেজ 1 ধাপটি থাকে সেটি নিয়ে। এই প্রোফেজ 1 ধাপের মধ্যে আমরা একটু আগে বলেছি যে 5টি উপধাপ থাকে, তাই না? এই 5টি উপধাপের মধ্যে প্রথম উপধাপটি কি? লেপটোটিন। এই লেপটোটিনে একদম শুরুতে ক্রোমোজোমগুলো চিকন থাকবে, সরু থাকবে। এরপরে কি হয়? আস্তে আস্তে জলবিয়োজন হয়। আমি তোমাদেরকে আগেই বলেছি মাইটোসিসের সময় যে জলবিয়োজন মানে পানিটা যখন বের হয়ে যায়, ক্রোমোজোমগুলো চেপে যায়, তখন ওরা কি হয়? একটু মোটা হয়ে যায়। তো দেখো এই যে জলবিয়োজনের কারণে ক্রোমোজোমগুলো একটু দৃষ্টিগোচর হয়, মাইক্রোস্কোপে দেখা যায়। আচ্ছা, এরপরে সেকেন্ড পয়েন্টটাতে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার কি ভাইয়া? ক্রোমোমিয়ার হচ্ছে এই যে ক্রোমোজোমের গায়ে এখান থেকে আমি নীল কালার যে ডট ডট দিয়ে রেখেছি, এই ডটগুলো হচ্ছে তোমার ক্রোমোমিয়ার, মানে এই দানা দানা যেগুলো দেখা যায় ক্রোমোজোমে, এটা কোন ধাপে দেখা যাবে? এই লেপটোটিন উপধাপে আমরা খেয়াল করতে পারি। আচ্ছা, তো এই পয়েন্টগুলো তোমাদের লাগবে। তোমাকে আসতে পারে যে ক্রোমোমিয়ার কোন উপধাপটিতে দেখা যায়? অ্যান্সার কি হবে? লেপটোটিন। এরপরে আসো এই যে জাইগোটিন। জাইগোটিন বলতে আসলে আমরা কি বুঝি? জাইগোটিনে মানে জাইগো এই ওয়ার্ডটার মানে হচ্ছে জোড়া। ওকে, ডাবল, জোড়া বাঁধবে। তাহলে দেখো এখানে কি হয়? সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধে। সমসংস্থ ক্রোমোজোম কি? একই জায়গার পাশাপাশি দুইটা ক্রোমোজোম, একটা মা থেকে আসে, একটা বাবা থেকে আসে, এই পাশাপাশি দুইটা ক্রোমোজোম ওরা কি হয়? জোড় বাঁধা শুরু করে, জোড় বাঁধা শুরু করে। এই জোড় বাঁধার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সাইন্যাপসিস। এই প্রশ্নটা কিন্তু এসেছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনে, এটা এসেছিল যে সাইন্যাপসিস কোন উপধাপে ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটি, এই জাইগোটিনটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্টার মার্কের একটা টপিক হিসেবে এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। এই সাইন্যাপসিস, তাহলে সাইন্যাপসিস কি? এই যে জোড়া বাঁধছে, এই যে দেখো এখানে জোড়া, ওরা জোড়া বাঁধতেছে, এই জোড়া বাঁধার জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রক্রিয়াটাকে সাইন্যাপসিস। আর এই যে জোড়াটা, এই জোড়াটাকে আমরা বলি বাইভ্যালেন্ট। খেয়াল করো এখানে দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট এবং অনেক এক্সামে আসে। ভার্সিটিতেও, ঢাকা ভার্সিটিতে 2015 সেশনে এটা কিন্তু এসেছিল যে এই বাইভ্যালেন্টের কাকে বলে, বা বাইভ্যালেন্ট কোন উপধাপে তৈরি হয়? এটা কি? জাইগোটিনের। সো বাইভ্যালেন্ট হচ্ছে জোড়াটা, হোমোলোগাস ক্রোমোজোমের এই যে জোড়াটা দেখা যাচ্ছে এটা, আর এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে আমরা বলি সাইন্যাপসিস। তাহলে আমরা কিন্তু জাইগোটিন বুঝতে পারলাম। এখন এই ক্রোমোজোম, এই যে হোমোলোগাস, ওরা যারা জোড়া বাঁধতেছে ওদের মধ্যে কি হবে? এই ক্রোমোজোমগুলা ওরা কিন্তু বিভাজন হয়, মানে এই ক্রোমোজোমের বাহুগুলা বিভক্ত হয়ে যায়। খেয়াল করো এরপরে আসবে যেটা জাইগোটিনের পরে আমাদের প্যাকাইটিন। এই প্যাকাইটিনে কি হচ্ছে? ক্রোমোজোমের বাহু বিভক্ত হয়ে ক্রোমাটিড হয়। এই যে ক্রোমোজোমের বাহু, সাপোজ এইটা দেখো, এটা একটা ক্রোমোজোম ছিল, হ্যাঁ, এই ক্রোমোজোমটা ছিল, ও কি হবে? ওর বাহুগুলো এরকম বিভক্ত হয়ে যাবে, এরকম বিভক্ত হয়ে যাচ্ছে। খেয়াল করো এটা হচ্ছে কি? এরকম বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিভক্ত হয়ে গেল, এদেরকে আমরা বলি হচ্ছে টেট্রাড। এখন ভাই টেট্রা মানে কি? 4। খেয়াল করো এখানে যখন এই ক্রোমোজোমগুলো যখন বিভক্ত হয়ে যাচ্ছে, এখানে মনে করো একটা বিভক্ত হয়ে গেল, এখানে একটা বিভক্ত হয়ে গেল, সেম ওয়েতে যদি এই যে নীল অংশটা মানে আরেকটা যে ক্রোমোজোম, ওরও এখানে বিভক্ত হয়ে গেল। খেয়াল করো, দেখছো ওদের কিন্তু বিভক্ত হয়ে গেছে। এই যে দুইটা ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমের এই যে দেখো 4টা ক্রোমাটিড না, মানে ওর বাহুটা বিভক্ত হয়ে ক্রোমাটিড হয়ে গেছে। এই যে দেখো বিভক্ত হয়েছে। এই 4টা ক্রোমাটিডকে একসাথে আমরা বলি
টেট্রাড। তার মানে টেট্রাড কথাটার মানে বুঝতে পারছো? টেট্রা মানে 4। সো এই যে 4টা ক্রোমাটিড একই হোমোলোগাস ক্রোমোজোমের, এদের 4টা ক্রোমাটিড এখানে দেখা যাচ্ছে, এদেরকে আমরা বলি টেট্রাড। এটাও প্রশ্ন আসে যে টেট্রাড কোন ধাপে ঘটে? প্যাকাইটিন ধাপে ঘটে। এরপরে আসো দ্বিতীয় পয়েন্টটিতে কি বলা হচ্ছে যে কায়াজমা তৈরি হয় ও ক্রসিং ওভার ঘটে। এখন ভাইয়া কায়াজমা কি? কায়াজমা হচ্ছে যে এই যে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে যে এরকম জোড়া বাঁধা এক্স আকৃতির মতো এরকম ওরা জোড়া বেঁধেছে, মানে জোড়া বলতে এখানে একটা ক্রসিং হয় এভাবে, ঠিক আছে? এই ক্রসিংটাকে আমরা বলি, এই গঠনটাকে আমরা বলি কায়াজমা। এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসে যে কায়াজমা কোন ধাপে তৈরি হয়, ভেরি ইম্পর্টেন্ট। সো কায়াজমা তৈরি হয় হচ্ছে এই প্যাকাইটিং ধাপে। কায়াজমা কি? কায়াজমা হচ্ছে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো, এরা এরকম একটা কি বলবো, ওদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, ঠিক আছে? এই এক্স আকৃতির এই বন্ধনটাকে আমরা কায়াজমা বলছি। আর এই যে বন্ধন হয় তখন কি হয়? বন্ধন হয়ে কি ওরা চুপচাপ বসে থাকবে? তা তো না। এই বন্ধন হয়ে ওরা কিন্তু ক্রসিং ওভার ঘটছে। এই যে ওর জিন ওর কাছে, মনে করো এই যে কালো কালো যেটা আমি দিচ্ছি, কালো ক্রোমোজোম, ওর জিনটা কি হবে? নীলটার কাছে যাবে, আর নীলটার জিন ওর কাছে আসবে। তার মানে ওদের মধ্যে থেকে এই যে দেখো, এটা হচ্ছে আমার নীল ক্রোমোজোম, এটা হচ্ছে কালো ক্রোমোজোম, এদের মধ্যে বিনিময় ঘটতেছে, এটা হচ্ছে কায়াজমা হলো। এরপরে কি হবে? এই নীলের কিছু কালি কালোতে চলে যাবে, কালোর কিছু কালি নীলে চলে যাবে। এই যে দেখো ওদের মধ্যে একটা বিনিময় হলো না? সেম জিনিসটা এই ক্রোমোজোমের মধ্যে হয়, ওদের মধ্যে একটা বিনিময় হয়। এই ঘটনাটিকে আমরা কি বলি? এটাকেই আমরা বলি ক্রসিং ওভার। ভেরি ইম্পর্টেন্ট যে ক্রসিং ওভার কোন উপধাপে হয়। তাহলে দেখো এই যে ক্রসিং ওভারটা হয় কখন? এই যে তোমার প্যাকাইটিং উপধাপে, যেখানে হচ্ছে যে কায়াজমা তৈরির মাধ্যমে ওদের মধ্যে একটা জেনেটিক বিনিময় হয়ে গেল। তাহলে ভাইয়া এই প্যাকাইটিন, এই জাইগোটিন এবং লেপ্টোটিন এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক। তোমাদের কিন্তু এগুলো ভর্তি পরীক্ষায় এসেছে। আমি বারবার বলছি যে এই যে কায়াজমা ক্রসিং ওভার দিয়ে মেডিকেল অ্যাডমিশন 17-18-তে এসেছিল, ঢাকা ভার্সিটির এক্সামে এসেছিল যে সাইনাপসিস কোথায় হয়, এই প্রশ্নটা এই পার্টটা থেকে কিন্তু ইন টোটাল তুমি এখানে কিন্তু প্রায় 7 থেকে 8টি মেডিকেল এবং ভার্সিটি বেসড এমসিকিউ এখানে পেয়ে যাচ্ছ। টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার, সাইনাপসিস, বাইভ্যালেন্ট, ক্রোমোমিয়ার, এগুলো কোথায় হয়, কোন ধাপে ঘটে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এরপরে আমরা যাব হচ্ছে প্যাকাইটিনের পরের যে উপধাপ ডিপ্লোটিনে। আমরা কিন্তু প্যাকাইটিন দশা পর্যন্ত পড়লাম, যেখানে আমরা জানলাম যে প্যাকাইটিনে কায়াজমা হচ্ছে এবং কায়াজমার কারণে ওদের মধ্যে কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে, জিনের বিনিময় ঘটছে। এর পরের ধাপটি, উপধাপটি, সেটি হচ্ছে ডিপ্লোটিন। প্যাকাইটিনের পরে আসে কি? ডিপ্লোটিন। এই ডিপ্লোটিনে কি হয় দেখো, এই ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, একজন আরেকজনকে বিকর্ষণ করতে থাকে, দূরে সরাতে থাকে। এই যে খেয়াল করো, এই যে ক্রোমোজোমগুলা, এটা দেখো এই যে ওদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, দেখছো এখানে সবুজ ক্রোমোজোম আর কালো ক্রোমোজোম, আমি এখানে কালার দিয়ে প্রকাশ করছি। তো এদের মধ্যে কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। কায়াজমা হয়েছিল, জিনের আদান প্রদান হয়ে গেছে, এখন ওদের মধ্যে বিকর্ষণ শুরু হচ্ছে, দুইজন দুই সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি হয়? প্রান্তীয়করণ শুরু হয়। প্রান্তীয়করণ কি? মানে দুইজন দুই প্রান্তের দিকে চলে যেতে থাকে। এই যে মাঝখান থেকে দুইজন আলাদা হয়ে ও ওই পাশে যাবে, ও এই পাশে যাবে, দুইটা ক্রোমোজোম দুই পাশে প্রান্তের দিকে যেতে থাকে। এই জিনিসটাকে আমরা বলি প্রান্তীয়করণ, বা ইংলিশে আমরা যেটাকে বলি টার্মিনালাইজেশন। দেখো এই প্রশ্নটি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির 2005 এবং 2011 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে প্রান্তীয়করণ কোন উপধাপে ঘটে থাকে। অপশন অনেকগুলো ছিল, তার মধ্যে একটি ছিল ডিপ্লোটিন। সো অ্যান্সার ইজ ডিপ্লোটিন। ওকে, এবার আসো এই ডিপ্লোটিনের পরে কি হয়? ডায়াকাইনেসিস হয়। এই ডায়াকাইনেসিসটি কি? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে। খেয়াল করো, তাহলে এই যে ওদের মধ্যে যে নিউক্লিওলাসটা থাকে এবং নিউক্লিয়ার পর্দাটা থাকে, এই নিউক্লিওলাস এবং পর্দার বিলুপ্তি ঘটে যায়, একদমই চলে যায়। এবং এই ডায়াকাইনেসিসে কিন্তু ওরা বিকর্ষণ হতে হতে একদম দুই পাশে প্রায় চলে যাচ্ছে, মানে ওদের বিকর্ষণের, ওদের মাঝের গ্যাপটা কিন্তু, এই যে মাঝের গ্যাপটা, দুইটা ক্রোমোজোম, এদের মাঝের গ্যাপটা বেড়ে যায়। এবং এই ক্রোমোজোমগুলোকে কি বলি আমরা? এদেরকে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম বলি, ঠিক আছে? এদেরকে কি বলছি? হোমোলোগাস ক্রোমোজোম। এবং যাদের মধ্যে এই কায়াজমাটা হয়, মানে ক্রোমাটিড, ক্রোমাটিড কি? ক্রোমোজোমের বাহুটা দুইটা ভাগ হয়ে গেলে ওটাকে আমরা ক্রোমাটিড বলছি। তাহলে এই ক্রোমাটিডগুলো দুইটা নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড কি? নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে দুইটা
এইটা দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডের সাথে যে ক্রসিংটা হয় মানে নন সিস্টার। মনে করো এইটা একটা ক্রোমোজোম, এই লাল ক্রোমোজোম, এই লাল ক্রোমোজোমের এইটার যদি দুইটা ভাগ হয় এইটার দুইটা ক্রোমাটিড হতে পারে, তাদেরকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। মনে করো এটা একটা ক্রোমোজোম, ওর যে এই লাল ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এই লাল ক্রোমোজোম আর হচ্ছে এখানে একটা কালো ক্রোমোজোম দিচ্ছি, দেখো এইটা সাপোজ একটা কালো ক্রোমোজোম, এই কালো ক্রোমোজোমের যে ক্রোমাটিড আর এই লাল ক্রোমোজোমের যে ক্রোমাটিড এরা হচ্ছে কি নন সিস্টার। এদেরকে আমরা কি বলি? নন সিস্টার। নন সিস্টার কেন বলা হয় বলো তো? কারণ ওরা তো দুই ক্রোমোজোমের, এই কারণে। যদি একই ক্রোমোজোম, যেমন এই যে লাল ক্রোমোজোমের এই দুইটা ক্রোমাটিডকে আমরা বলি হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কারণ ওরা একই ক্রোমোজোমের। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো যে ওদের মধ্যে সবসময় মনে রাখবা এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময় হয়, মানে এই যে কালো আর লাল এই দুইটার ক্রোমাটিডের মধ্যে বিনিময়টা হবে। আচ্ছা, তো ফাইনালি আমার আলাদা হয়ে গেল, এই যে এক্সচেঞ্জ হওয়ার পরে ওরা আলাদা হয়ে গেল ডায়াকাইনেসিসে এবং নিউক্লিয়াস বিলুপ্তি হয়ে গেল। এরপরে কি হবে? এই ডায়াকাইনেসিসের মধ্যে কিন্তু আমাদের এই প্রোফেজ 1 এটা কিন্তু শেষ। তার মানে প্রোফেজ 1টা কিন্তু অনেক লম্বা ছিল, তাই না? 5টা উপধাপ আমরা পড়েছি। এবার প্রোফেজ 1 এর পরে কি হয়? মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি হবে? খুবই নরমাল, এখানে ক্রোমোজোমগুলো এই যে এখানে যে আলাদা হচ্ছিল এরা কি হবে? এখানে দেখো ওরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এবং ওরা কিন্তু খাটো ও মোটা হয়। ঠিক আছে, তাহলে ওই যে আমাদের নর্মাল মেটাফেজের মতো যে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে এবং ওরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এরপরে কি হবে? এখান থেকে দেখো এই যে মেটাফেজে ওদের কি হচ্ছে? ওরা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই যে এতক্ষণ ওরা জোড়া ছিল, এই যে এরকম জোড়া ছিল, সমসংস্থ ক্রোমোজোমের জোড়াটা ছিল, এই জোড়াটা থেকে এবার কিন্তু ওরা ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেখো একটা এই পাশে আর একটা এই পাশে, মানে ওরা VLJI, ওই যে এনাফেজে মাইটোসিসে পড়েছিল না, বিভিন্ন আকৃতি ধারণ করে, ওই বিভিন্ন আকৃতি ওয়েতে ওরা কিন্তু দুই পাশে চলে যাচ্ছে। এই যে দুই পাশে দেখো মাঝখান থেকে এই হোমোলোগাস ক্রোমোজোম যে দুইটা ক্রোমোজোম মানে একই জায়গায় থাকে হোমোলোগাস, ওরা কিন্তু দুই পাশে চলে যাচ্ছে। এখানেই কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে 2n থেকে যে n হয়ে যায় আমরা জানি, হ্যাঁ, হ্যাপ্লয়েড, এটি কিন্তু এই এনাফেজ একেই কিন্তু দেখছো ক্রোমোজোম এতক্ষণ জোড়া জোড়া ছিল, আলাদা হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু এনাফেজ 1 আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে তারপরে কি হবে? তাদের মধ্যে এই যে আবরণ তৈরি হবে, নিউক্লিয়ার পর্দা তৈরি হবে, নিউক্লিওলাস চলে আসবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এভাবে করে তারা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আলাদা হয়ে গেল এটা কিন্তু কোথায় হয়? টেলোফেজ 1-এ, মানে ওইখানে গিয়ে তোমার সাইটোকাইনেসিস ঘটে টোটে আলাদা হয়ে গেল, দুইটা কোষ হয়ে গেল। এবং এই দুইটা কোষ কি হবে? ওরা কিন্তু হ্যাপ্লয়েড হবে। তাহলে এভাবে করে তোমার মায়োসিস 1 সম্পন্ন হলো। এটা কি? মায়োসিস 1, এই জিনিসটা মায়োসিস 1, যে 2n থেকে 2টা n হলো। আচ্ছা, হ্যাপ্লয়েড হয়ে গেল। এবার আসো এই মায়োসিস 1 আমরা কিন্তু পড়েছি যে মায়োসিসের কিন্তু দুইটা পার্ট, একটা মায়োসিস 1 তারপরে আবার মায়োসিস 2 হয়। মানে এই n গুলা এরপরে কি হবে? আবার বিভাজিত হয়ে একই সংখ্যক মানে n সংখ্যক ক্রোমোজোমে কিন্তু রাখবে। দেখো n থেকে nn হচ্ছে, আবার এই n থেকেও সেম n এরকম হবে। তো জিনিস যেটাই আমি বুঝাতে চাচ্ছি যে n থেকে n মানে আবার এক ধরনের মাইটোসিস হচ্ছে। সো এটাকেই আমরা বলি হচ্ছে মায়োসিস 2। এটাকে আমরা কি বলছি? মায়োসিস 2। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই মায়োসিস 1 আর এই মায়োসিস 2 এর মধ্যবর্তী যে সময়টা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারকাইনেসিস। তাহলে মায়োসিস 1 যখন হলো, এই যে টেলোফেজ 1, এরপরে আবার ওইটা বিভাজিত হতে এই কোষগুলা, এখানে যে কোষটা আছে আর এই যে কোষটা, এরা বিভাজিত হতে আবার কিছুটা সময় নেয়, ওদের একটা বিরতি নেয়। এই বিরতিটাকে আমরা বলছি কি? ইন্টারকাইনেসিস। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে এবার যখন মাইটোসিস 2 হচ্ছে, এই মাইটোসিস 2 এ কি হয় ভাইয়া? এই মাইটোসিস 2টা কিন্তু মায়োসিস 2টা কিন্তু এক ধরনের মাইটোসিস। এই যে মায়োসিস 2, এই মায়োসিস 2তে আবার সেম ভাবে তোমাদের কি হবে? প্রোফেজ হবে। প্রোফেজ 2, যেখানে আবার এই যে একটা কোষ, মনে করো এই একটা কোষ ছিল, এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল। তো ওদের মধ্যে কি হবে? ওই যে প্রোফেজ 2তে ক্রোমোজোমে পানি ঢুকবে, পানি বের হয়ে যাবে, ক্রোমোজোমগুলো একটু মোটা হয়ে যাবে, সংকুচিত হয়ে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে প্রোফেজ 1। তারপরে কি হবে? আবার হচ্ছে মেটাফেজ আসবে। মেটাফেজ 2তে কি হবে? মেটাফেজ 2তে এসে ওই যে ক্রোমোজোমগুলো আবার বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং ওরা অনেক মোটা হয়। এরপরে কি হবে? এনাফেজে যে ওরা ভাগ হয়ে যাবে,
এরা এদের ভিতরে যে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাবে, দুই পাশে চলে যাবে, দুই পাশে যাওয়ার পরে টেলোফেজ দশায় গিয়ে ওদের পাশে পর্দা হবে, নিউক্লিয়ার পর্দা হবে, ওরা আলাদা হয়ে গেল। সো আলটিমেটলি যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, এই যে এখানে এন থেকে ফাইনালি কি হবে, এখানে একটা এন মানে এই এনটা বিভাজিত হয়ে এখানে একটা এন হচ্ছে, আবার এটা বিভাজিত হয়ে এখানে আরো দুইটা এন হচ্ছে। তাহলে আলটিমেটলি কয়টা হয়ে গেল দেখো, 1 2 3 4, আমাদের 4টা অপত্য কোষ। আমরা ওই যে মায়োসিস একের শেষে আমরা পাচ্ছিলাম এখানে 2টা, হ্যাঁ 1 2, এই 2টা হ্যাপ্লয়েড এখানে এসে ওই যে প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2, টেলোফেজ 2 এগুলোর মাধ্যমে সে আলটিমেটলি দেখো 4টা। তো এখানে কোনো ইনফরমেশন নাই, মেডিকেল বলো ভার্সিটি বলো, এখানে তেমন কোনো ইনফরমেশন নেই, এটা জাস্ট একটু বোঝার জন্য, তোমাদের আইডিয়াটা রাখার জন্য। এখানে তেমন ইনফরমেশন নেই, ইনফরমেশন মেইনলি হচ্ছে আমাদের প্রোফেজ 1-এ, যেখানে অনেকগুলো উপধাপ আছে। ওইখানে একটা প্রশ্ন আসে কায়াজমা কোথায় হয়, তারপরে হচ্ছে সাইন্যাপসিস কোথায় ঘটে, বাইভ্যালেন্ট কি, টেট্রাড কোথায় তৈরি হয়, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি। এগুলো ভালো করে মনে রাখতে হবে, তাহলেই তোমরা অ্যাডমিশন এক্সামে এই চ্যাপ্টার থেকে একদম ইজিলি সব অ্যান্সার করতে পারবা। এখন আমরা জানবো এই মায়োসিস যে কোষ বিভাজনটা আমরা শিখলাম তার গুরুত্বটা কি, কেন দরকার এই মায়োসিস, আমাদের জীব জগতে মানব দেহে কি পরিমাণ এটার ভূমিকাটা থাকে সেটা নিয়ে জানবো। তাহলে প্রথমত খেয়াল করো, আমরা এটা একটা ছন্দের মাধ্যমে শিখব। দেখো, অভি প্রজাতি বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। অভি একজন ছেলে, সে মেন্ডেলের কাছে গেছে। মেন্ডেল তো বিজ্ঞানী, জেনেটিক্সের জানো, তার কাছে কেন গেছে? প্রজাতির বৈচিত্র্যের জন্য, যে প্রজাতির বৈচিত্র্যটা কেন হয়, এক এক প্রজাতি এক এক রকম কেন হয় সেটা জানার জন্য গেছে। এটা একটা ছন্দ বানিয়েছে। এটা দিয়ে আমরা কিন্তু এই মায়োসিসের গুরুত্বটি পড়তে পারি। দেখো, প্রথমত অভিব্যক্তি হওয়া, প্রজাতির, এটা দিয়ে আমরা মনে রাখবো প্রজাতির স্বকীয়তা রক্ষা। এখন এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্বকীয়তা রক্ষা দিয়ে কি বোঝানো হচ্ছে? স্বকীয়তা রক্ষা হচ্ছে এই যে দেখো, প্রজাপতি সে কিন্তু সবসময় প্রজাপতি থাকতেছে, মানব দেহই থাকতেছে। আমরা কি বানর হয়ে যাচ্ছি? আমরা কি অন্য প্রাণীতে পরিণত হচ্ছি? তার মানে এই যে প্রতিটা প্রজাতি, অনেক রকম প্রজাতি আছে তাই না পৃথিবীতে, এই প্রত্যেকটা প্রজাতি যে তার নিজস্বতাটা বজায় রাখতেছে, সেটা কেন? এই মায়োসিসের কারণে। আর নয়তো দেখা যেত কি, মায়োসিস যদি না হইতো, তোমার ক্রোমোজোম সংখ্যা ওই যে 2n থেকে 4n থেকে 8n 16n এভাবে বাড়তে বাড়তে একসময় তুমি অনেক জায়ান্ট একটা দৈত্য একটা মানুষ হয়ে যেতে পারতা। তো এই জিনিসটা হচ্ছে মায়োসিসের কারণে রক্ষা হয়, যে একবার হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড, আবার ডিপ্লয়েড। এরপরে আসো এই যে বৈচিত্র্য। দেখো, জিনের কিন্তু মানে এই যে বিনিময়ের কারণে কি হচ্ছে, আমাদের ভিতরে বৈচিত্র্যতা আসতেছে। আমরা এক এক মানুষ এক এক রকম, ঠিক আছে? তোমার বাবা মায়ের থেকে কিছু জিন আসতেছে, যেটার কারণে তুমি একরকম হয়েছো, তোমার বোন বা ভাই আরেক রকম হয়েছে। সো এটা হচ্ছে জিনের বিনিময়। কোন জিনের বিনিময় হচ্ছে তুমি তো সেটা জানো না। তো যেই জিনের বিনিময়ের কারণে দেখা যাচ্ছে যে এক এক মানুষ এক এক রকম হচ্ছে। সো এই বৈচিত্র্যটা দেখা যায়। এরপরে আসা হচ্ছে জন্য, এটা দিয়ে মানে জনন কোষে। সো জনন কোষে তো আমরা জানি, জনন মাতৃকোষে তোমার মায়োসিস হয়, যেখানে 2n থেকে কি হয়ে যাচ্ছে, ওটা nn হয়ে যাচ্ছে, মানে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এই যে আমাদের শুক্রাণু, ডিম্বাণু, এরা কি এই মায়োসিসের মাধ্যমে হয়ে থাকে। এরপরে মেন্ডেল, মানে মেন্ডেলের সূত্র ব্যাখ্যার জন্য। এই যে মেন্ডেলের সূত্র আমরা পড়েছি, যে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ছিল তোমাদের জুওলজিতে। এই যে দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, এখানে প্রত্যেকটাতে সে কিন্তু এই মায়োসিসের ব্যাখ্যা করেছে। কারণ সে বলেছে যে বাবা থেকে গ্যামেট আসে এতটুকু, মা থেকে আসে তো দুইটা জোড়া লেগে তোমার হচ্ছে নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। সো এই মেন্ডেলের সূত্র ব্যাখ্যার জন্য কিন্তু মায়োসিস খুবই গুরুত্বপূর্ণ। কাছে দিয়ে মানে ক দিয়ে আমরা এটা এখানে মনে রাখছি যে ক্রোমোজোমের, মানে এটা জাস্ট নামের সাথে একটু মিল, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব মানে ফিক্স রাখতে হবে। এখন এই ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কিভাবে মায়োসিস? খেয়াল করো, মায়োসিসে কিন্তু এই যে 2n থেকে n হচ্ছে, মানে আমাদের শুক্রাণু n, আবার ডিম্বাণুটাও n। তাহলে আবার দেখো, খেয়াল করো, এখানে শুক্রাণু n, ডিম্বাণু n, এদের থেকে মিলে আমাদের জাইগোট হচ্ছে 2n। এরপরে এই জাইগোটটা থেকে একটা মানুষ হয়, ওই মানুষ থেকে আবার n হচ্ছে। মনে করো মানুষটা যদি একটা ছেলে হয়, তার থেকে শুক্রাণু হচ্ছে, আবার মেয়ে হলে সে ডিম্বাণু হচ্ছে। সেই n গুলা থেকে আবার অন্য কারো n থেকে মিলে আবার এটা 2n হবে। খেয়াল করো, প্রতিটা সময় n to n সেম জিনিসটা চলতেছে না। সো এই যে ক্রোমোজোমের সংখ্যাটা ফিক্স রাখতেছে, 2n থেকে বাড়তেছে না।
সো এই মায়োসিস না হলে কি হতো 2n থেকে 4n 8n এভাবে যেতে থাকতো। সো এই ধ্রুব রাখাটা ওর কাজ। এবং গেল গ, এটা দিয়ে আমরা মনে রাখছি গ্যামেট সৃষ্টি। এই যে বিভিন্ন পুং গ্যামেট হয়, স্ত্রী গ্যামেট হয়, এগুলোর জন্য কিন্তু আমাদের এই মায়োসিসই দায়ী। তাহলে দেখো আমরা কিন্তু এই ছন্দটা দিয়ে আমরা অনেকগুলো পয়েন্ট মুখস্থ করে ফেলতে পারি। এবং এই পয়েন্টে কেন ভাই এগুলো পড়বো, কারণ তোমাদের কি কিন্তু অ্যাডমিশনে এরকম অনেক প্রশ্ন আসে যে মায়োসিসের নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়, তো তোমাকে এখান থেকে 3টা পয়েন্ট দিয়ে আরেকটা পয়েন্ট বানায় দিয়ে দিল, তো তুমি ওইটা অ্যান্সার করবা। তো তুমি যদি জানো যে মায়োসিসের গুরুত্বগুলো কি, তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবা। আচ্ছা, এরপরে আসো হচ্ছে এই ক্রসিং ওভার নিয়ে, আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে। ক্রসিং ওভার অলরেডি আমি বলেছি যে দুইটা ক্রোমাটিন, নন সিস্টার ক্রোমাটিন, মানে ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিন, তাদের মধ্যে যে জেনেটিক আদান প্রদান হয়, এই যে লাল আর কালো, ওদের মধ্যে আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে কি ক্রসিং ওভার। এখন এই ক্রসিং ওভারে কি হবে, এই যে ওর অংশটা মনে করো এই লাল, খেয়াল করো ক্রসিং ওভারে এই যে আমার এখানে হচ্ছে লাল ক্রোমোজোম, ওর ক্যাপটা এখানে কালো ক্রোমোজোম, এটা ওর কাছে চলে যাবে, দেখছো এরকম হয়ে গেল। আবার এই কালোটা এখানে চলে আসলো, তাহলে দেখছো কেমন হয়ে গেল এই জিনিসটা। তাহলে প্রথমে কি করতে হয়েছে, ওদেরকে কিন্তু ভাঙতে হয়েছে। এই যে লাল থেকে আমি লালের মুখটা ভাঙলাম, কালো থেকে কালোর মুখটা ভাঙলাম। এই ভাঙার কাজটা কে করে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম, ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোনিউক্লিয়াস এনজাইম এই ক্রোমোজোমগুলোকে ভেঙে ফেলে, মানে এই ক্রোমাটোমাটিডের একটা অংশ, জিনের একটা অংশকে ভেঙে ফেলে। এরপরে আবার এদেরকে জোড়া লাগায় কে, মানে এই যে শিফট হলো, লালটা কালোর দিকে, কালোরটা লালের দিকে আসলো, এদেরকে আবার জোড়া লাগাচ্ছে না, এই যে দেখো জোড়া লাগলো। এই জোড়া লাগানোর কাজটা কে করবে, এই যে এখন ওরা জোড়া লেগে গেছে, দেখছো এই জোড়া লাগানোর কাজটা করে থাকে হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে মনে রাখবা শুরুতে ওদেরকে ভাঙতেছিল কে, এন্ডোনিউক্লিয়াস, এরপরে ওদেরকে অন্য এই যে এক্সচেঞ্জ হওয়ার পরে, পরিবর্তন হওয়ার পরে ওদেরকে জোড়া লাগাইছে লাইগেজ। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখন কেন এই ক্রসিং ওভারটা হতে হবে, ক্রসিং ওভারটা হয় মূলত হচ্ছে, দেখো এই পয়েন্টগুলো একটু মনে রাখতে পারো। প্রজাতি ও প্রকরণ সৃষ্টি, এই যে বিভিন্ন বৈচিত্র্য দেখি আমরা, বিভিন্ন প্রকরণ, ওরটা এরকম, ও এরকম, ওই মানুষটা লম্বা, ও খাটো, ও সাদা, ও কালো, বিভিন্ন রকমের আমরা কিছু দেখি। তাহলে এই প্রকরণ সৃষ্টির জন্য ক্রসিং ওভারটা দায়ী। এবং জিনগত পরিবর্তন, জিনেরও অনেক পরিবর্তন হয় আমাদের দেহের মধ্যে। আর জিনের অবস্থান নির্ণয়, কোন জায়গার জিনটা দায়ী, মানে তোমার এই বৈশিষ্ট্যের জন্য তোমার কোন জায়গার জিনটা, ওই জিনের অবস্থানটা কোথায়, কত নম্বরের ক্রোমোজোমে, এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আমাদের এই ক্রসিং ওভারটা দরকার পড়ে। এবং এই ক্রসিং ওভারের বর্ণনাটা কে দেয়, থমাস হান্ট মর্গান, ভেরি ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট। এটাও একবার ঢাকা ভার্সিটির প্রশ্নে ছিল যে ক্রসিং ওভারকে বর্ণনা করেন কে, থমাস হান্ট মর্গান, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে দেখো আমরা কিন্তু এই চ্যাপ্টারের সকল ইনফরমেশনগুলো জানলাম। অনেক এই চ্যাপ্টারের মাঝখানে অনেক জায়গায় ভার্সিটি এসেছে, মেডিকেল এসেছে। সো আমরা কিন্তু ভালো করে গুরুত্ব সহকারে এখানে প্রত্যেকটা তথ্য পড়বো এবং বুঝে বুঝে পড়বো। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা ইনফরমেশন আমি ডিটেলসে গিয়ে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে ব্যাখ্যা করেছি যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সো পয়েন্টগুলো বুঝে বুঝে যদি মুখস্থ রাখতে পারো, এরপরে মনে রাখতে পারো, আশা করি এক্সামে তোমরাই বিজয়ী হবে। দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।